হ্যাঁ এভরিওয়ান, কি অবস্থা সবার? র্যাপিড রিভিশন সিরিজের ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব ফিজিক্স ফার্স্টের চ্যাপ্টার 8 পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারটা নিয়ে। যেহেতু এটা একটা রিভিশন সিরিজ, তো আমি ধরেই নিব তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে মোটামুটি আগে থেকে একটা ধারণা আছে। তো আমি খুব কুইক একটা রিভিশন করিয়ে দিব এই চ্যাপ্টারে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোথা থেকে কি ধরনের কোয়েশ্চেন এসে থাকে, কোনটা সিকিউর জন্য কোনটা এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট, ওভারঅল সেগুলো নিয়ে আলোচনা করবো। এবং এই ক্লাসটা করার মাধ্যমে তুমি এই চ্যাপ্টারের কনসেপ্ট সম্পর্কে একটা প্রপার আইডিয়া পেয়ে যাবা এবং কি কি সূত্র লাগবে সেটাও পেয়ে যাবে। এবং এই নোটটা আমি ট্রাই করবো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার, সেটা থেকে তোমরা কালেক্ট করেও রিভিশন দিতে পারো। ওকে, সো আজকে যদি এই চ্যাপ্টারটা আমরা শুরু করে দিই, চ্যাপ্টারটা হচ্ছে ফার্স্টে পর্যাবৃত্ত গতি জিনিসটা কি সেটা আমাদের জানা লাগবে। তো পর্যাবৃত্ত গতিটা কি যদি আমরা জানি, পর্যাবৃত্ত গতি হচ্ছে কোন একটা বস্তু যদি একটা বিন্দুকে কেন্দ্র করে, মনে করি একটা বিন্দু আছে, এই বিন্দুটাকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে এটাকে বারবার অতিক্রম করতে থাকে এইভাবে, তাহলে সেটাকে আমাদের বলি পর্যাবৃত্ত গতি। এখন এই পর্যাবৃত্ত গতিটা জেনারেলি যে শুধু বৃত্তাকার পথে হবে এমন না, আমরা বেসিক ক্ষেত্রে বুঝি যে এরকম বৃত্তাকার ক্ষেত্রে কোন একটা গতি হলো সেটা হচ্ছে আমাদের পর্যাবৃত্ত গতি, বা শুধু বৃত্তাকার পথে হতে পারবে এমন না। এই কন্ডিশনটা মেনে তার পথ গতিপথ যাই হোক না কেন সে একটা পর্যাবৃত্ত গতি হতে পারে। যেমন দেখো একটা দোলক, সে এইরকম একটা পথে দুলতেছে, একবার এদিকে যাচ্ছে আবার এদিকে আসছে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর যে কোনো একটা পয়েন্ট, তুমি যে কোনো একটা বিন্দু এখানে ধরো, সেই বিন্দুটাকে বারবার অতিক্রম করবে, দ্যাটস এটা একটা পর্যাবৃত্ত গতি। এটাকে বলা হয় পর্যাবৃত্ত গতির আন্ডার অনেকগুলো গতি হয়ে থাকে, যেমন ঘূর্ণন গতি, দোলন গতি। ঠিক তেমনি এটা হচ্ছে দোলন গতি বা স্পন্দন গতিও বলে এটাকে। এরপর একটা ত্রিভুজাকার পথেও এটা একটা পর্যাবৃত্ত গতি হতে পারে, যদি মনে করো একটা নির্দিষ্ট বিন্দুকে বারবার এই ত্রিভুজাকার পথেও বারবার একই সময় পর পর অতিক্রম করে। ঠিক আছে, আবার একটা সরল রেখা বরাবরও সেই গতিশীল মানে বস্তুটা হতে পারে। ঠিক আছে, একটা সরল রেখা বরাবর গতিশীল হতে পারে, এক্ষেত্রে এটাকে বলা হয় সিম্পল হারমোনিক মোশন বা সরল স্পন্দন গতি, সেটা আমরা সামনে জানবো। ওকে, তো আমরা জানলাম যে পর্যাবৃত্ত গতিটাকে, এবং সেটার মধ্যেও বিভিন্ন ভাগ হয়। তো এটা সেটা হতে পারে ঘূর্ণন গতি, স্পন্দন গতি, তারপর হচ্ছে সরল স্পন্দন গতি বা স্পন্দন গতি বা সরল তোমার হচ্ছে দোলন গতি, যেটাকে আমরা বলে থাকি এগুলো। ওকে, এবার আসি সরল স্পন্দন গতি বা দোলন গতি, যেটাকে আমরা বললাম সিম্পল হারমোনিক মোশন, যেটা মূলত লাস্টের একটা সরল রেখা বরাবর। প্রথম কথা হচ্ছে স্পন্দন গতি সম্পন্ন কণার গতি যদি একটা সরল রেখা বরাবর সীমাবদ্ধ থাকে, মনে করো একটা সরল রেখা বরাবর একটা পথ আছে, সেই বরাবর এটার গতিটা সীমাবদ্ধ, সরল রেখা বরাবর এভাবে আপ ডাউন করতেছে, এরকম করতেছে, হয় উপরে নিচে এরকম করতে পারে অথবা এরকম করতে পারে, এরকম গতিশীল একটা বস্তু। এখন কথা হচ্ছে এই বস্তুটাকে আমাদের তখন বলা হবে সরল স্পন্দন গতি। এখন একটা তোমার দোলক দোলক যখন দূরে, তখন তো সে একটু উপরে নিচে আপ ডাউন করে, তখন কিন্তু সে একটা দোলন গতি বা সরল স্পন্দন গতি না, কারণ সে এই পথটা তার সোজা না, একটু কার্ভ। কিন্তু এইটারে যদি আমি খুব অল্প একটু বিস্তার নেই, খুব অল্প বিস্তার বলতে মনে খুব সামান্য একটু বিস্তার নিয়ে আমি এটার কাজ করি, তাহলে সেটার এই অল্প একটু অংশ মনে করো কেটে নিলাম, এই অল্প একটু অংশ কেটে নিলাম এরকম, তাহলে এই অল্প একটু পথ তার কিছুটা সরলরেখার মতোই সোজা মনে হবে। অল্প একটু পথে মানে অল্প বিস্তারে সে যদি দুলতে থাকে, তাহলে তার এই অল্প একটু পথটাকে একটা সরল রেখা বরাবর দুলতেছে এরকম মনে হবে। তখন এই সরল মানে নর্মাল দোলন গতিটা একটা সরল দোলন গতি বলা যেতে পারে। ঠিক আছে, তো এরকম ভাবে আমি বুঝাইছি যে এখানে এটা যদি জিরো মানে থিটার মানটা 0.4 ডিগ্রি এর কম হয়, মানে 4 ডিগ্রি থেকে কম বিস্তার এটা দুলতে থাকে, তাহলে এই গতিটাকে আমাদের বলা হবে একটা সরল স্পন্দন গতি বা সরল দোলন গতি। ওকে, এবার সরল দোলন গতির ক্ষেত্রে বললাম এটা একটা সরল রেখা বরাবর গতিশীল থাকবে, এটা মনে করো একটা বিন্দু, এই বিন্দুটা এভাবে গতিশীল আছে, এখানে যে সেন্টারের অবস্থা সেটাকে আমি ধরলাম সাম্যাবস্থা। ঠিক আছে, আর যে প্রান্তের বিন্দুগুলো এটা হচ্ছে, এগুলো আমি নাম দিচ্ছি প্রান্ত বিন্দু বা এটা প্রান্ত বিন্দু বলে। ওকে, এবার এই বস্তুটা কিভাবে গতিশীল হবে আমি যদি একটু মনে করো কলমটার মাধ্যমে যে এরকম করে যদি দেখাই, এরকম করে দুটো থাকবে, আর এখানে দিল একবার এখান থেকে এখানে যাবে, পরে আবার এখানে সেখানে আসবে, পরে আবার ওই প্রান্তে যাবে, পরে আবার এই প্রান্তে, এরকম করে তোমার আপ ডাউন করতে থাকবে, এরকম করে আপ ডাউন দুই পাশে করতে থাকবে এটা। ঠিক আছে, ওকে, তো এখন কথা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের সাম্যাবস্থা থেকে সে যত দূরে যায় তত সেন্টারের দিকে তার একটা বল কাজ করে, যেটা তাকে কেন্দ্রের দিকে নিয়ে আসতে চায়। এইটা তো এখন কথা হচ্ছে তুমি সাম্যাবস্থা থেকে কত দূরে গেলে, এই বিন্দুতে আসলা, মনে করো সাম্যাবস্থা ও এখান থেকে তুমি এই বিন্দুটাতে আসলা, তাহলে কত দূরে আসলা, সাম্যাবস্থা থেকে এক্স পরিমাণ দূরে আসলা, এটাকে বলা হয় সাম্যাবস্থা হতে সরল, এটাকে এক্স দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এখন তুমি সাম্যাবস্থা থেকে যদি সবচাইতে দূরে একদম প্রান্ত বিন্দুতে যাও, তাইলে সেটা হচ্ছে এক্স ম্যাক্স মানে সর্বোচ্চ বিস্তার, এরপরে তুমি আর যেতে পারতেছো না, কারণ আস্তে আস্তে যেতে যেতে একটা সময় তোমার বেগ শূন্য হয়ে যাবে, যখন তুমি প্রান্ত বিন্দু যাবা আস্তে আস্তে একটা সময় তুমি থেমে যাবা, পরে আবার বিপরীত দিকে আসতে থাকবা, আবার ওই পাশে গিয়ে থেমে যাবা, আবার বিপরীত দিকে এখানে থেমে যাবা, এরকম। তো প্রান্ত বিন্দুতে বেগের মান জিরো হয়, এই প্রান্ত বিন্দুতেও বেগের মান জিরো। ঠিক আছে, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। তো যেহেতু প্রান্ত বিন্দুতে বেগের মান জিরো, তার মানে গতিশক্তি এখানে কিন্তু জিরোই হবে অবভিয়াসলি। ওকে, তো এইভাবে যদি দুলতে থাকে কোন একটা বিন্দুতে মানে সাম্যাবস্থা থেকে সে যখন দূরে চলে যায়, তখন সাম্যাবস্থার দিকে তার প্রতি একটা টান বল কাজ করে, যেটা তাকে সাম্যাবস্থার দিকে আবার টেনে নিয়ে আসে, যার কারণে সে আবার সাম্যাবস্থায় ফেরত আসে। এটা কিন্তু সাম্যাবস্থায় সে থামতে পারে না, কেন? কারণ তার একটা গতি জড়তা আছে, সেই গতি জড়তার কারণে সেখানে না থেমে আবার এদিকে চলে যায়, বাট আবার সাম্যাবস্থার দিকে বলের কারণে সে আবার আস্তে আস্তে থেমে যায়,
মানে তার একটা মন্দন হয়, মন্দনের ফলে আস্তে আস্তে বেগ জিরো হয়ে যায়, দেন আবার সে বিপরীত দিকে গিয়ে সাম্যাবস্থার দিকে যেতে থাকে, এইরকম ভাবে চলতেই থাকে, ঠিক আছে, কনসিস্টেন্ট। ওকে, এখন কথা হচ্ছে এখানে যে বলটা মানে সাম্যাবস্থা থেকে দূরে গেলে তার যে বলটা সেটা হচ্ছে এক্স এর সমানুপাতিক, মানে সাম্যাবস্থা থেকে সে যত দূরে যাবে সাম্যাবস্থার দিকে তার বল তত বাড়বে, এটাকে বলা হয় প্রত্যয়নী বল, ঠিক আছে, মানে একটা বিন্দু থেকে দূরে গেলে তার মধ্যে যে বলটা বিপরীত দিকে একটা বল কাজ করতেছে এক্ষেত্রে। এখন এক্স এর ডিরেকশন হচ্ছে যত সাম্যাবস্থা থেকে এইদিকে যাবে তত এক্স এর মান বাড়ছে, আর এফ কাজ করতেছে সাম্যাবস্থার দিকে, তার মানে এক্স আর এক্স এর ডিরেকশনটা, এক্স এর সরণ একটা ভেক্টর রাশি, দুইটা ডিরেকশন বিপরীত দিকে, দ্যাটস ওয়াই সমানুপাতিক হওয়ার পর এখানে একটা মাইনাস চিহ্ন আসে, সেটা দেখো নিচে বলে দিছে মাইনাস বল সরণ বিপরীত দিকে কাজ করে, এই জিনিসটা বোঝাতে ব্যবহৃত হয়েছে, যেহেতু বল আর সরণ দুইটাই ভেক্টর রাশি। ওকে, তো দুইটা ভেক্টর রাশি যদি বিপরীত দিক বোঝায় তাহলে তাদের মাইনাস ভেরিয়েন্ট দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এবার হচ্ছে সমানুপাতিক চিহ্নটা উঠাইলে তার একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, যেটা হচ্ছে আমাদের কে, এটা হচ্ছে আমাদের বল ধ্রুবক বা স্প্রিং এর জন্য এটা স্প্রিং ধ্রুবক। এই বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবকের মান যদি আমি বলি, মানে শুধু যদি তুমি এটা মান চাও তাহলে তোমার এই মাইনাস চিহ্নটা না দিলেও চলবে, মাইনাস চিহ্ন না দিলেও চলবে, যে শুধু মানের জন্য এফ ইকুয়াল কি এক্স, অনেক সময় এটাও ব্যবহার করতে পারো, ঠিক আছে। অ্যাকচুয়ালি মাইনাসটা আমাদের বোঝাচ্ছে ডিরেকশনটা, আমরা জানি। ওকে, এখন কথা হচ্ছে এখানে কে হচ্ছে মনে করো বললো তোমাকে 100 নিউটন পার মিটার, এটা একক। এটার মানে কি, মানে তুমি একটা স্প্রিং বা কোনো একটা কিছুকে যদি তুমি 100 মানে 1 মিটার প্রসারিত করো, 1 মিটার প্রসারিত বা সংকুচিত করো, তাহলে তার মধ্যে 100 নিউটন প্রত্যয়নী বলের সৃষ্টি হবে, ঠিক আছে, এরকম একটা বিষয় এই জিনিসটা। ওকে, তো আমরা বুঝতে পারলাম এখানে সূত্রটা। তো এখানে প্রত্যেকটা জিনিসের পরিচয় আছে, এফ হচ্ছে বল, এক্স হচ্ছে সাম্যাবস্থা হতে কতটুকু দূরে গেল বা সরণ, কে হচ্ছে বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক যার একক নিউটন পার মিটার, ঠিক আছে। ওকে, এবার আসি আমরা এই নিউটন পার মিটার, মানে কোন একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক 500 নিউটন পার মিটার বলতে কি বোঝায়, এটা খ নাম্বারে আসতে পারে, খ নাম্বারের জন্য, ঠিক আছে। যেমন ওই স্প্রিংটিকে 1 মিটার সংকুচিত বা প্রসারিত করলে যদি করো তাহলে সেটার মধ্যে 500 নিউটন প্রত্যয়নী বলের উদ্ভব বা সঞ্চিত হবে সেটার মধ্যে, যার ফলে সে আবার সাম্যাবস্থায় ফিরে আসতে চাইবে, যেটা বললাম অলরেডি। তো এটা খ নাম্বারের জন্য আমরা পড়বো। ওকে, এরপরে আসি আমাদের বল সর্বদা সাম্যাবস্থার অভিমুখে ক্রিয়া করে, এই কথাটা ওই যে সাম্যাবস্থার দিকে বলটা টেনে নিয়ে আসতেছে, সাম্যাবস্থা যদি এখানে থাকে বল এদিকে তাকে, মানে একটা বল কাজ করে যেটা সাম্যাবস্থার দিকে বস্তুটাকে নিয়ে আসতে চায়, ঠিক আছে, এরকম। ওকে, এবার আসি পরবর্তী কিছু টপিকে, যে কম্পাঙ্ক কিছু রাশির সাথে আমরা পরিচয় হবো। তো কম্পাঙ্ক জিনিসটা আমরা যদিও ক্লাস 9-10 জানার কথা, কারণ শব্দ তরঙ্গ যে চ্যাপ্টারটা ওইখানে আমরা পড়েছিলাম যে একক সময়ে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়, পূর্ণ স্পন্দন মানে কি, মনে করো এইভাবে হচ্ছে কি এক সাইড থেকে আরেকটা সাইডে, এখান থেকে মনে করো এই পাশ থেকে এই পাশে গেল, আবার আসলো, আবার গেল, আবার আসলো, গিয়ে আবার যে আসলো, এটাকে বলা হয় একটা স্পন্দন বা একটা পর্যায়, ঠিক আছে, একটা স্পন্দন বা একটা পর্যায়। তো এই যে এখানে মনে করো এটা যদি হয়, এখান থেকে কি করবে, মনে করো এই বিন্দু থেকে যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করে এই কর্নারে যাবে, দেন আবার এখানে চলে আসলো, তাহলে এটা একটা পর্যায় সম্পন্ন হলো। এইভাবে তুমি একক সময় মানে 1 সেকেন্ডে যতগুলো পর্যায় সম্পন্ন বা স্পন্দন সম্পন্ন করবা সেটা হচ্ছে আমাদের কম্পাঙ্ক, ঠিক আছে। ওকে, তো এটা যদি জানি টি সেকেন্ড মানে ভাই টি কি, টি হচ্ছে আমাদের পর্যায়কাল, আমরা জানি ওই যে এখান এই প্রান্তে গিয়ে আবার ফিরে আসলো, এর ফলে তার একটা স্পন্দন সম্পন্ন করতে যে টাইম লাগে সেটাকে আমরা জানি পর্যায়কাল, বড় হাতে টি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে টি সময় সে একটা স্পন্দন সম্পন্ন করে, কারণ ওইটি তো টি এর সংখ্যা, একটা স্পন্দন দিতে তার যে টাইম লাগে সেটাকে টি বলা হয়। ওকে, তাহলে 1 সেকেন্ডে সে কয়টা স্পন্দন সম্পন্ন করবে, অবভিয়াসলি ঐকিক নিয়ম অনুযায়ী 1/t, এটাই হচ্ছে আমার কম্পাঙ্কের সূত্র এফ ইকুয়াল 1/t, যেটা আমরা পড়ে আসছিলাম। ওকে, তো এখানে পর্যায়কাল এর কম্পাঙ্ক বলা হয়েছে। এরপরে আসি পরবর্তীতে সরল দোলন গতির ব্যবকলনীয় সমীকরণ, এইখান থেকে এমসিকিউ আসে, ঠিক আছে। কি করবে, তোমাকে একটা সরল দোলন গতির ব্যবকলনীয় একটা সমীকরণ তোমাকে দিবে। সো এখানে আমরা কোনো এখানে প্রতিপাদনের বিষয়টা দেখানো হয়েছে, বাট আমরা প্রতিপাদনে যাবো না যেহেতু এটা একটা রিভিশন ক্লাস। সো এখানে আমাদের প্রতিপাদনের পর যে সূত্রটা যেটা আমাদের লাগবে সেটা আমরা দেখি। এখানে সূত্রটা কি ভাই, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল 0, এইরকম সূত্রটা এই জায়গায় এই স্ট্যান্ডার্ডটা আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের সরল দোলন গতির ব্যবকলনীয় সমীকরণ। এই স্ট্যান্ডার্ডের সাথে আমরা তুলনা করে এই ওমেগা এর মানটা আমাদের প্রায় বের করা লাগতে পারে। তো আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে দেখি, এখানে ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ, যেটা আমরা আগের ক্লাসগুলোতে লাইক নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টার ওইখানে আমরা এই সম্পর্কে আইডিয়া পেয়েছি। ওকে, তো এখন ওমেগার একটা সূত্র আছে, মানে কৌণিক কম্পাঙ্ক সমান রুট ওভার অফ কে বাই এম, কে হচ্ছে বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক, আর এম হচ্ছে ভর, ঠিক আছে, ভর। মনে করো একটা স্প্রিং এর নিচে তুমি একটা ভর ঝুলে দিলা, এটা, তাহলে এটা হচ্ছে এম, আর হচ্ছে এই স্প্রিং এর একটা ধ্রুবক আছে, স্প্রিং ধ্রুবক, সেটা হচ্ছে কে। ওকে, এবার এই ম্যাথটা যদি দেখি, এখানে দেখো এটা সমান তোমাকে বলছে 0, তারপর বলছে ওমেগা এর মান কত, তাহলে এটা কিভাবে বের করবো, স্বাভাবিকভাবে এটাকে আমি এটার সাথে কম্পেয়ার করবো, কম্পেয়ার করলে দেখবো এখানে কম্পেয়ার করলে অবশ্যই ডি স্কয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কয়ার এটা সহগ 1 থাকতে হবে, মানে কিছু নাই এরকম অবস্থা, 1 সহগ এরকম। তাহলে সেক্ষেত্রে এক্স এর যে সহগ থাকবে সেটাকে আমরা ওমেগা স্কয়ার বলবো। সো এখানে স্ট্যান্ডার্ডের সাথে মিলে যায়, তাহলে আমাদের 25 এক্স এর সহগ এটা হচ্ছে আমাদের কি ভাই ওমেগা স্কয়ার, তার মানে ওমেগা স্কয়ার সমান 25, তার মানে ওমেগা সমান রুট করলে 5 রেডিয়ান পার সেকেন্ড। আমরা জানি কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক যে আছে তার এককটা হচ্ছে আমাদের হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড হয়ে থাকে, এটা আমরা জানি। ওকে, এরপরে আমরা চলে আসি যে হচ্ছে আমাদের কি করব, এরপরে
আরেকটা এক্সাম্পল দিছে 5d² ডিভাইডেড বাই dt² প্লাস 180x। তো এইটা যদি আমি কম্পেয়ার করতে যাই, আমার এক্স্যাক্টলি ওই ম্যাচ ওইটার সাথে আমাদের ম্যাচ হয় না পুরোপুরি। তো পুরোপুরি যদি ম্যাচ না হয় তাহলে আমার কি করে নিতে হবে ভাই, আমাদের এই জন্য এইটা থেকে মেইন স্ট্যান্ডার্ডে নিতে হবে 5 দ্বারা ভাগ করে, যে 5টা এক্সট্রা আসে তো 5 দ্বারা ভাগ করলে মেইন স্ট্যান্ডার্ডে চলে আসবে, সবাইকে 5 দ্বারা ভাগ করবো। দেন এক্স এর সব, এটা হচ্ছে আমার ওমেগা স্কোয়ার 36, তাহলে ওমেগার মানটা 6। এগুলো আমাদের এমসিকিউতে প্রয়োজন হয়। ওকে, এটা গেল। এরপরে চলে আসি সরল দোলন গতি সংক্রান্ত রাশিমালা। কিছু রাশির সাথে আমরা পরিচয় হই সরল দোলন গতি সংক্রান্ত। তো প্রথমে যদি আমরা কোনো রাশির সাথে পরিচিত হই, সেটা হচ্ছে আমাদের কি রাশিগুলোর সাথে, এখানে প্রথমে হচ্ছে এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এটা হচ্ছে আমাদের সরণের একটা সমীকরণ। এই সমীকরণটা আমাদের মনে রাখতে হবে। তো এই সমীকরণে আমাদের কি করতে হবে, যে এক্সটা হচ্ছে আমাদের কি, এক্সটা হচ্ছে সরণ, ঠিক আছে। এই সরল দোলন গতির ক্ষেত্রে ওই যে সাম্যাবস্থা থেকে কত দূরে চলে গেল সেটা হচ্ছে এক্স এর মান, সরণ। ওকে, এখন কথা হচ্ছে এটা কি ভাই, তাহলে এ হচ্ছে আমরা জানি ওই যে সাম্যাবস্থা থেকে সর্বাধিক যে সরণ সেটাকে আমাদের স্পেশাল একটা নাম দেওয়া হয় বিস্তার। ওই যে বৃত্তের ক্ষেত্রে মনে করো হচ্ছে কি আমাদের কি বলা হয়, বৃত্তের ক্ষেত্রে প্রত্যেকটাই যায়, বাট যেটা সবচেয়ে বড় সেন্টার দিয়ে যায় সেটা ব্যাস। এরকম ভাবে সবচেয়ে বড় যে আমাদের সরণ সেটাকে আমার স্পেশাল নাম দেওয়া হয় বিস্তার এ, এরকম। তো এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা প্রত্যেকটা পরিচয় দেওয়া আছে। এ হচ্ছে বিস্তার বা সর্বোচ্চ সরণ, টি হচ্ছে সময়, আর ডেল্টা হচ্ছে আদি দশা। আদি দশা মানে কি ভাই, মানে এটা এই যে সরল দোলন গতিটা কোথা থেকে স্টার্ট হয়েছে, লাইক এইটার গতিটা মধ্যবিন্দু থেকে স্টার্ট হয়েছে সাম্যাবস্থা থেকে, নাকি প্রান্ত বিন্দু থেকে স্টার্ট হয়েছে। তো এইখানে গতিটা কোথা থেকে শুরু সেটা হচ্ছে আমাদের আদি দশা। এখন সেটা যদি সাম্যাবস্থা থেকে শুরু হয় তাহলে গতির মানে ডেল্টার মান হবে 0। আর যদি এটা সাম্যাবস্থা থেকে শুরু না হয়, প্রান্ত বিন্দু থেকে শুরু হয়, তাহলে আমাদের আদি দশাটা হবে π/2। ঠিক আছে, এই জাস্ট এই কথাটা আমরা মনে রাখবো। ওকে, এবার আসি বেগ। বেগ হচ্ছে কি ভাই, আমরা জানি সরণকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা বেগ পাই। কারণ কারণ বেগ হচ্ছে ভাই স্মরণের পরিবর্তনের হার। তো পরিবর্তনের হার আমাদের ডিফারেন্সিয়েশনের কাজে কি, পরিবর্তন হার বের করা। সো ডিডিটি এই অপারেটর দ্বারা কি বোঝায়, যে সময় সাপেক্ষে কোনো কিছুর পরিবর্তন বের করবো। তো আমি যদি সময় সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কি পাবো, বেগ পাবো। দ্যাটস ওয়াই এই যে এক সমীকরণ এটার যে লিখলাম স্মরণের, সেটাকে দেখো উভয় পাশে আমি ডিডিটি এটা সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিয়েছি। দ্যাটস ওয়াই আমি বেগের একটা মানে ভি পেয়ে গেছি। তো ভি এর যে রেজাল্ট সেটা আমরা কি পেলাম, তো এখানে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো। আমি প্রতিপাদনে গেলাম না, ডিফারেন্সিয়েট করতে পারলে তোমরা আরামসে পারবা এটা। তো ভি ইকুয়াল এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল্টা। এই তোমার প্রতিপাদনটা কিন্তু মাঝে মধ্যে প্রয়োজন হয়, কারণ তোমাকে দেখা যায় মাঝে মধ্যে প্রমাণের মতো করেও চায়, যে হচ্ছে সরণ থেকে তুমি বেগ আর ত্বরণের সমীকরণটা দেখাও, তখন তোমারই ডিফারেন্সিয়েট করে বের করতে হয়। টি এর সাপেক্ষে জাস্ট আমরা ডিফারেন্সিয়েট করবো, দ্যাটস ইট, আর কিছুই না। ওকে, তাহলে ভি কল এ ওমেগা কজ ওমেগা টি। এখানে ওমেগা কি ভাই, কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ, আমরা অলরেডি জানি। তো এটা ঠিক তেমনি আমরা জানি আবার বেগের পরিবর্তনের হার কি ভাই কি বলে, ত্বরণ বলে। তার মানে তুমি ডিডিটি মানে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, কাকে ডিফারেন্সিয়েট করবা ভাই, বেগকে ডিফারেন্সিয়েট করবা। তাহলে তুমি কি পাবা ভাই, তুমি পাবা হচ্ছে এ, ত্বরণ পাবা। ঠিক আছে, ওকে, ত্বরণ পাইলাম। তাহলে আচ্ছা, এখানে আরেকটু বলে নেই যে বেগটা যে আছে, বেগের তো এটা একটা সমীকরণ, বাট এইটাকেও আমরা যদি আরেকটু প্রতিপাদন করি, প্রতিপাদন করলে আমাদের ভি ইকুয়াল আরেকটা সূত্র আছে, ভি ইকুয়াল ওমেগা ইনটু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। মানে যে কোনো একটা মোমেন্টে ভাই এটা তোমাকে কি বের করে দিবে, এটা যেটা বের করে দিবে সেটা হচ্ছে, মনে করো এই সরল দোলন গতির এই একটা পজিশনে বিন্দুটা আছে, এটা কোথায় পজিশনে আছে ভাইয়া, এক্স পজিশনে আছে। এই এক্স পজিশনে তার বেগ কত, এখান থেকে সে যখন যাবে আস্তে আস্তে তার বেগ কমতে থাকে। আমরা জানি সাম্যাবস্থা থেকে সে যত কর্নার সাইডে যেতে থাকে তার বেগ কমতে থাকে, কমতে কমতে 0 হয়। তো এই জায়গায় তার একটা বেগ আছে, সেই বেগের মানটা কি হবে, এ হচ্ছে ভাই সাম্যাবস্থা থেকে লাস্ট বিন্দুর সর্বাধিক যে সরণটা সেটা। তাহলে কি ওমেগা ইনটু রুট অফ এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এ হচ্ছে বিস্তার, এক্স হচ্ছে সাম্যাবস্থা থেকে সরণ এটা, আর ওমেগার মান তো আমরা জানি কৌণিক কম্পাঙ্ক। এটা বসালে তুমি ভি এর মানটা পেয়ে যাবা। এটা আমাদের একটা সূত্র। ওকে, এরপরে আসি সর্বোচ্চ বেগ। বেগের যে সর্বোচ্চ বেগটা যদি আমি বের করি, সর্বোচ্চ বেগের ক্ষেত্রে কি ভাই, এই পয়েন্টে মনে রাখবা সবসময় সাম্যাবস্থায় তার বেগের মান সর্বোচ্চ হয়। হ্যাঁ, কেন সর্বোচ্চ হয়, কারণ তোমার যে প্রান্ত বিন্দু আছে সেই প্রান্ত বিন্দু থেকে এটা যখন সাম্যাবস্থার দিকে আসে তখন তার বেগের মান ধীরে ধীরে বাড়তে থাকে। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাই, সাম্যাবস্থা থেকে আমি যদি প্রান্ত বিন্দুর দিকে যাই তাহলে বেগের মান বাড়তে বাড়তে কি হয়, একটা সময় দেখা যায় মানে প্রান্ত বিন্দু থেকে তুমি সাম্যাবস্থার দিকে যাচ্ছ, বেগের মান বাড়তে বাড়তে এখানে বেগের মান সর্বোচ্চ হবে। আবার প্রান্ত বিন্দুতে যাওয়া হলে তোমার মন্দনের কারণে বেগের মান কমতে কমতে সেটা আবার 0 হয়ে যাবে, কারণ ওই সাম্যাবস্থার দিকে একটা বল কাজ করতেছে, প্রত্যয়নী বল, এই জন্য আস্তে আস্তে সেটা কমতে কমতে 0 হবে। তাহলে কোথায় বেগ সর্বোচ্চ হচ্ছে ভাই, আমাদের সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় আমাদের যে সরণ এক্স ইকুয়াল কত ভাই, সাম্যাবস্থায় সরণ এক্স ইকুয়াল অবভিয়াসলি 0। তাহলে তুমি কি করবা, এই সূত্রটাতে এক্স এর জায়গাটাতে 0 বসাই দিবা তুমি যদি সর্বোচ্চ বেগ চাও। ওকে, তাহলে আমি যদি এক্স এর মানটা 0 বসাই তাহলে আমাদের কি আসবে, ওমেগা ইন্টু মানে এই সূত্রটাতে এটার মান 0 বসাইলে স্কোয়ার আর রুটে কাটা, তাহলে আমার কি ওমেগা ইন্টু এ, তখন আমার ভিম্যাক্স সমান আসবে ওমেগা এ। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ বেগের সূত্র, যেটা আমি কোথায় পাবো, অবভিয়াসলি বা সাম্যাবস্থার পজিশনটাতে পাবো। ওকে, এটা এটা যদি একটা মানে সরল দোলন গতির ক্ষেত্রে হইতো, মানে সরল দোলন গতির এরকম একটা দোলকের ক্ষেত্রে
তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি কি ভাই সাম্যাবস্থা কোনটা? অবভিয়াসলি মাঝখানের এই পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা, এটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা, আর ওই দুটো হচ্ছে প্রান্ত বিন্দু। ওকে, এবার আসি ত্বরণে, যেটা বললাম। তো ত্বরণ কি একটু আগে অলরেডি বললাম যে আমি যদি বেগকে ডিফারেন্সিয়েট করি, বেগের পরিবর্তনের হারকে আমার কি বলে ভাইয়া? বেগের পরিবর্তনের হারকে আমাদের ত্বরণ বলে, এটা আমরা জানি, ঠিক আছে। তো যেহেতু বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে, তাহলে আমাদের এখানে আমি কি করবো, যে বেগটাকে বেগের যে সমীকরণটা পেয়েছিলাম আমি একটু আগে, সেই মেইন সমীকরণটাকে আমি আবার ডিফারেন্সিয়েট করবো, ডিডিটি করতেছি বেগকে, তাহলে সেটার পরিবর্তে আমি ত্বরণ পাইছি, আর ডান পাশেও ডিডিটি করবো, ঠিক আছে। তো আমি যদি সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি এটা ডিফারেন্সিয়েশন পারলে আমরা অটোমেটিক্যালি এটা ইজিলি পারবো, আমি প্রতিবেদনে আর যাচ্ছি না। তো এটা করলে হালকা করে যদি আমি একটু বলে দিই যে এ ওমেগা কস, কসটা আমাদের সাইন হয়ে যাবে, আর এই ওমেগা টি প্লাস ডেল্টা এটাকে আবার কি ডিডিটি অফ, যে টি এর জায়গায় টি নেই, ওমেগা টি প্লাস ডেল্টা আছে, এটাকে ডিফারেন্সিয়েট করলে আবার তাহলে তোমার এখানে শুধু ওমেগাটা থেকে যাবে, সেই ওমেগাটা এসে আবার এই আগের ওমেগার সাথে গুণ হলে ওমেগা স্কোয়ার হয়ে যাবে। আর কসটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন আসে, দ্যাটস ওয়াই আগে মাইনাস চলে আসছে। ওকে, এখন এইটা থেকে আমরা যদি আবার প্রতিপাদন করি, তাহলে সেখান থেকে আমরা আরেকটা সূত্র পাই, এই সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটা তো মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এখানে এক্সটা কি ভাইয়া? সাম্যাবস্থা থেকে সরণ কোন পজিশনে আছে এটা। এখন তুমি যদি সর্বোচ্চ ত্বরণ পাইতে চাও, সর্বোচ্চ ত্বরণ কোথায় জানো ভাইয়া? সর্বোচ্চ ত্বরণ কাজ করে লাস্টের পয়েন্টটাতে, এই যে এই পয়েন্টটাতে দেখো, এখানে আমি লিখে দিয়েছি এম এক্স। লাস্টের পয়েন্টটাতে বেগের মান সর্বনিম্ন জিরো, বাট ওইখানে বেগের পরিবর্তন সর্বোচ্চ হয়, দ্যাটস ওয়াই, কারণ বেগের পরিবর্তন হইতে হইতে জিরো হয়ে গেছে, এই জন্য এই পয়েন্টটাতে তার ত্বরণের মান সর্বোচ্চ। আবার মিডল পয়েন্টে তার ত্বরণের মান জিরো, আবার আবার এই কর্নার পয়েন্টে তার ত্বরণের মান সর্বোচ্চ। মানে ত্বরণের মান সর্বোচ্চ হয় যেহেতু কর্নার পয়েন্টে, তাহলে আমি সর্বোচ্চ ত্বরণ পাইতে গেলে আমার কি এক্স এর জায়গায় আমার কি বসাতে হবে? এ বসাতে হবে, কারণ আমি জানি সর্বোচ্চ সরণ মানে কি, সর্বোচ্চ সরণ হচ্ছে এ। সো এক্স এর জায়গায় এ বসালে আমি সর্বোচ্চ ত্বরণের সূত্রটা পাবো, যেটা হচ্ছে আমাদের প্রান্ত বিন্দুতে পেয়ে যাব। ঠিক আছে, বুঝতে পারছি আশা করি। এরপর তারপর মাইনাস কেন আসে, এই যে ভাই এই যে এখানে মাইনাসটা কেন আসলো? কারণ ত্বরণ আর বিস্তার বিপরীত দিকে, কারণ একটু আগে আমরা পড়ছিলাম বল এফ আর এক্স এই দুইটা পরস্পর বিপরীত দিকে। এফ যদি মনে করো সাম্যাবস্থার দিকে কাজ করে, এটা সাম্যাবস্থা হইলে এফ সাম্যাবস্থার দিকে কাজ করলে এক্সটা কাজ করে তার বিপরীত দিকে। এখন কথা হচ্ছে বল যেদিকে কাজ করবে ত্বরণ তো ওই দিকে কাজ করে, এই জন্য ত্বরণ আর বিস্তারও বা সরণও বিপরীত দিকে, দ্যাটস এখানে মাইনাসটা আসে। এছাড়া মাইনাসের আর কোনো কাজ নেই, মানের জন্য সবই সেম। ওকে, এরপরে আসি আমাদের পর্যায়কাল। পর্যায়কালটা আমরা কি জানি ভাই? জানি যে একটা কোন স্পন্দন বা একটা পর্যায় সম্পন্ন করতে তার যে টাইম লাগবে সেটাকে আমাদের বলা হবে পর্যায়কাল। ওকে, তো এখন এই জায়গাতে আমাদের পর্যায়কালে যে টি ইকুয়াল 2 পাই ডিভাইডেড বাই ওমেগা। এখন কথা হচ্ছে ভাই এটা কোথা থেকে আসলো, যদি একটু হালকা করে সূত্রটা আমি বলি যে এটা কোথা থেকে আসলো। আমরা জানি পর্যায়কাল যেহেতু একটা সময়, আমরা এস ইকুয়াল কি জানি? ভিটি, বা টি ইকুয়াল কি? এস ডিভাইডেড বাই ভি। ঠিক আছে, মানে সরণ ডিভাইডেড বাই বেগ সমান সময়, তার মানে পর্যায়কালও তো একটা সময়, তার মানে সময় সমান কি? সরণ ডিভাইডেড বাই বেগ। যেহেতু এটা একটা ঘূর্ণন ক্ষেত্রে, সো ঘূর্ণন ক্ষেত্রে আমার কি লাগবে? সরণ লাগবে। ঘূর্ণন ক্ষেত্রে বৃত্তাকার ক্ষেত্রে সরণটাকে বলা হয় কৌণিক সরণ, সেটাকে থিটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আর একবার ঘুরলে সেই থিটার মানটা আমার কত হয়? 2 পাই, দ্যাটস ওয়াই উপরে আসছে 2 পাই। মানে এটা সূত্রটা এরকম ছিল, থিটা ডিভাইডেড বাই ওমেগা। এস এর জায়গায় থিটা চলে আসছে, এস এর জায়গায় থিটা চলে আসছে, আর বি এর জায়গায় ওমেগা, কৌণিক বেগ চলে আসছে, আর বি এর জায়গায় ওমেগা, এরকম। আর যেহেতু একবার ঘুরলে থিটার মানটা হচ্ছে 2 পাই বা 360 ডিগ্রি, দ্যাটস ওয়াই এইভাবে সূত্রটা আমার চলে আসছে, টি সমান 2 পাই বাই ওমেগা। এভাবে আমরা কি একটা বৃত্তাকার ক্ষেত্রে বা পর্যায় মানে সরিস্পন্দন গতির ক্ষেত্রে পর্যায়কালটা পেতে পারবো। ওকে, এরপরে আমরা চলে আসি যে টি ইকুয়াল, আমরা ওমেগার একটু আগে একটা ভ্যালু করে আসছিলাম রুট ওভার অফ কে বাই এম। সো এই ওমেগার জায়গায় যদি আমি রুট অফ কে বাই এমটা বসা উল্টে দিই, তাহলে আমি টি এর আরেকটা নতুন সূত্র পাবো, 2 পাই ইন্টু রুট অফ এম বাই কে, যেখানে এম হচ্ছে বস্তুর ভর। এই যে মনে করেন একটা স্প্রিং ঝুলাইছে, নিচে তার একটা ভর ঝুলাই দিছে, তাহলে এই যে নিচের বস্তুটার ভর এটা হচ্ছে আমাদের এম, আর এই স্প্রিং এর যে ধ্রুবকটা আছে সেটা হচ্ছে ভাই আমাদের কে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। ওকে, এরপরে চলে আসে আমাদের নেক্সট টপিকে, যদি দেখি কম্পাঙ্ক। কম্পাঙ্ক আর হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। তো কম্পাঙ্ক তো এফ, এটা আমরা জানি, একটু আগে আমরা পরিচিতি পড়ে আসছি। আর কৌণিক কম্পাঙ্ক এখন জাস্ট হচ্ছে তাদের মধ্যে একটা সম্পর্ক দেখতে চাই আমরা। ঠিক আছে, কম্পাঙ্ক আর কৌণিক কম্পাঙ্কের মধ্যে। তো ভাই আমরা আগেই জানি যে টি আর এফ এর মধ্যে একটা সম্পর্ক আছে, টি ইকুয়াল 1/f। ঠিক আছে, সো এই জাস্ট আমি টি এর জায়গাটাতে 1/f বসাই দিব, দেন সাইড চেঞ্জ করলে আমি এফ এর সূত্র পারবো ওমেগা বাই 2f বা ওমেগা ইকুয়াল 2 পাই f। দ্যাটস ইট, আর কিছু না, জাস্ট কি ওই আগের সূত্রটাতেই টি এর জায়গাটাতে 1/f আমরা আগে যে পেয়েছিলাম সেইটা বসায় দিব, দ্যাটস ইট, আর কিছুই না। ওকে, তো এই সূত্রটা কিন্তু আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, এই সূত্রটা এটা আমাদের একটু মনে রাখতে হবে, দেন এই পর্যায়কালে এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তারপর এখানে ত্বরণের সূত্র, তারপর হচ্ছে বেগের সূত্র। ঠিক আছে, এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে, লাগবে। এগুলো আমাদের এমসিকিউতে আসে, তারপর হচ্ছে দেখা যায় নাম্বার কোশ্চেন, এগুলো নাম্বার বা এমসিকিউতে এগুলোতে বেশি আসে। নাম্বারে আরেকটু পরে টপিকগুলো পড়বো নাম্বারের জন্য। তো এফ কম্পাঙ্ক যার একক হচ্ছে হার্টজ, বা হার্টজকে আমরা আরেকটা কথা বলতে পারি পার সেকেন্ড, এমসিকিউতে আসে। হার্টজ যে কথা, পার সেকেন্ড একই কথা, এটা মনে রাখবো অবভিয়াসলি। আর কৌণিক কম্পাঙ্ক এটাকে একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, মিটার পার সেকেন্ডের জায়গায় মিটারের জায়গায় রেডিয়ান চলে আসে কোণের একক, এটা এইভাবে। ওকে,
এরপরে আসে আমাদের সরল দোলন গতির ক্ষেত্রে শক্তি। হ্যাঁ, সরল দোলন এই গতিটার ক্ষেত্রে আমার শক্তির এবার ক্যালকুলেট করবো ভাই। আগে বেগ বিষয়টা বুঝছি। তো আমরা জানি প্রান্ত বিন্দুতে আমার বেগের মান 0। তো তখন আমরা বলছিলাম যেখানে ভাই বেগ 0, গতিশক্তি কাকে বলে? কোন একটা বস্তুর গতির কারণে অর্জিত শক্তিকে গতিশক্তি বলে। এখন কথা হচ্ছে গতি বা বেগের মানই 0, তাহলে গতিশক্তি অটোমেটিক্যালি 0 হবে। তো 0 আসলো, ওকে। তাহলে প্রান্ত বিন্দুগুলোতে আমাদের গতিশক্তির মান কি আসবে? 0 আসবে, ওকে, ঠিক আছে। আর সাম্যাবস্থায় ভাই বেগের মান সর্বোচ্চ, তাহলে সেখানে গতিশক্তি অবভিয়াসলি সবচেয়ে বেশি হবে, ইকে ম্যাক্স পাবা। এখন যে বিন্দুগুলোতে তুমি মানে গতিশক্তি সর্বোচ্চ পাবা, সেখানে আবার বিভব শক্তি মানে সর্বনিম্ন বা 0 পাবা, তাহলে এখানে বিভব শক্তি আবার 0। আবার প্রান্ত বিন্দুগুলোতে গতিশক্তি যেহেতু সর্বোচ্চ, সেখানে বিভব শক্তি সর্বোচ্চ। গতিশক্তি প্রান্ত বিন্দুতে 0, দ্যাটস ওয়াই প্রান্ত বিন্দুতে বিভব শক্তিটা ইপি ম্যাক্স বা পোটেনশিয়াল এনার্জি যেটা, সেটা আমাদের সর্বোচ্চ হবে। তো এটা আমরা বুঝতে পারলাম। আর মাঝামাঝি কোন একটা পয়েন্টে যদি অবস্থান করে, সেক্ষেত্রে আমার ইপি এর মানও থাকবে, ইকে এর মানও থাকবে, ঠিক আছে, এরকম একটা বিষয়, ওকে। তো এখানে আমাদের মাঝে মধ্যে শক্তির নিত্যতার বিষয়টা চলে আসে মাঝে মধ্যে, ঠিক আছে। যদি এটা একটা কমন টপিক হচ্ছে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে আমরা এই রিলেটেড টপিক আমরা পড়ছিলাম, ঠিক আছে ওইখানে, ওকে। এরপর আসি বিভব শক্তি। মানে এই সরল দোলন গতির ক্ষেত্রে তুমি বিভব শক্তি কিভাবে হিসাব করবা? তো এখানে আমার যে সূত্রটাই লাগবে ভাই, হাফ অফ কে এক্স স্কয়ার বাই হাফ অফ কে এক্স স্কয়ার, যে বললো মানে ইউ, এটা বিভব শক্তিকে তুমি ইউ দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারো, ইপি দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারো, তোমার ইচ্ছা। বাট দেখবা বইতে মূলত এখন তোমাদের বর্তমানে ইউ দ্বারা রিপ্রেজেন্ট করে, সো এটা দ্বারা করতে পারো, ওকে। আর গতি শক্তিটাকে দেখবা কে দ্বারা রিপ্রেজেন্ট করে, ইকে না কে দ্বারা লিখবে, আর এটাকে ইউ দ্বারা লিখে, ওকে। এটা হাফ অফ কে এক্স স্কয়ার যে আছে সূত্রটা, এখানে কে হচ্ছে আমাদের ওই স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক, আর এক্সট্রা হচ্ছে সাম্যাবস্থা থেকে তার সরণ, মানে সাম্যাবস্থা থেকে সে কতটুকু দূরে গেল, এটা, ওকে। এবার এইটা থেকে আমরা এই যে ওই এক্স এর যে ভ্যালুটা, এক্স ইকুয়াল কি, ওই যে আমরা পড়ছিলাম এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, ওমেগা টি প্লাস ডেল্টা ডেল্টা, এই মানটা যদি আমি বসায় দিই এখানে এক্স এর জায়গাটাতে, তাহলে আমি এই সূত্রটাও পেয়ে যাব, ঠিক আছে। ওই জাস্ট এক্স এর মানটা বসা, আর কিছুই নাই, ওকে। এবার আসি সর্বোচ্চ বিভব শক্তি। মানে তুমি বিভব শক্তি যদি সর্বোচ্চ চাও, তাহলে এক্স এর জায়গাটাতে তোমার এ বসাতে হবে, ঠিক আছে। কারণ আমরা জানি একদম লাস্ট পয়েন্টটাতে, এটাকে যদি আমি এটার সাথে তুলনা করি, এই লাস্ট পয়েন্টে এটা যদি সাম্যাবস্থা হয়, এটা হচ্ছে লাস্ট প্রান্ত বিন্দু, সেই প্রান্ত বিন্দুতে তোমার বিভব শক্তি কি হয়? ইপি ম্যাক্স হয়। তো এখানে আমাদের কি সর্বোচ্চ যে সরণ, সেটা আমার কি, এটাকে আমরা এ ধরি, তাহলে এক্স এর জায়গাটাতে জাস্ট আমরা এ বসায় দিব। হাফ অফ কে এক্স স্কয়ার যে ছিল, এই এক্স এর জায়গাটাতে আমরা এ বসায় দিছি, ঠিক আছে। তো এইভাবেই আমাদের সর্বোচ্চ বিভব শক্তির সূত্রটা হাফ অফ কে এ স্কয়ার এটা। এখানে কিন্তু ব্যাস শক্তি মানে নিত্যতা নীতি মেনে চলে, মানে প্রত্যেকটা বিন্দুতে টোটাল মোট যে শক্তিটা হবে, সেটা হবে হাফ অফ কে এ স্কয়ার। দেখো এইখানে যখন সর্বোচ্চ বিভব শক্তি তখন কিন্তু গতিশক্তি 0। ওই যে আমরা উপর থেকে একটা বস্তু নিচে পড়ার ক্ষেত্রে আমরা পড়তাম না, এইখানে কি সবচেয়ে বেশি থাকে বিভব শক্তি, গতিশক্তি থাকে না, মাঝখানে গতিশক্তি বিভব শক্তি দুইটাই থাকে। আবার একদম মাটিতে পড়ার টাইমে তার গতিশক্তি থাকে, বিভব শক্তি থাকে না। বাট টোটাল প্রত্যেকটা বিন্দুতে টোটাল যে শক্তি ই এর মান সেটা সেম। তো এখানে হচ্ছে ওইটার জন্য প্রত্যেকটা বিন্দুতে যে টোটাল শক্তি সেটা হচ্ছে হাফ অফ কে স্কয়ার, প্রত্যেকটা বিন্দুতে টোটাল শক্তির মান এটা, ঠিক আছে। এটা শক্তি নিত্যতার মতোই কনসেপ্ট আর কি, ওকে। এবার আসি গতিশক্তি। সো গতিশক্তি হাফ অফ এম ভি স্কয়ার, তো এটাকে আমাদের অবভিয়াসলি প্রতিপাদন করতে হবে ওই যে ভি এর সূত্র মাইনাস এ ওমেগা কস মানে এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল্টা যে ছিল ওইটা, ওই মানটা আমরা বসায় দিলাম এটা। তো বসানোর পরে আমাদের প্রতিপাদন করলে আমাদের ইকে এর এই সূত্রটাতে আসবো, ঠিক আছে। বাট এটা আমাদের খুব একটা লাগবে না, এটা প্রতিপাদন করলে আমরা যে মোট শক্তি পাবো, মানে গতিশক্তির জন্য আমাদের যে মোট শক্তিটা পাবো, সেই মোট শক্তি আবার দেখো এখানেও পাইলাম যে হাফ অফ কে এই স্কয়ার, যেটা আমি বলছিলাম যে মোট শক্তি আমাদের এটা হবে, ঠিক আছে। এটা মনে রাখবা যে এটার জন্য যে কোনো বিন্দুতে আমাদের মোট শক্তি হাফ অফ কে এই স্কয়ার। তাহলে ভাই কোন একটা বিন্দুতে আমি গতিশক্তি কি পাবো, গতিশক্তি বা ইকের ভ্যালুটা কি পাবো? তো ইকের ভ্যালুটা কি পাবো ভাইয়া? ইকের ভ্যালুটা পাবা হচ্ছে ইকে সমান, আগেরটা পাইছিলে কি ভাই, হাফ অফ কে এক্স স্কয়ার, এটা পাবা হাফ অফ কে ইন্টু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, সামনে পাবা এখানে নিচে আছে এই যে ইকে সমান হাফ অফ কে ইন্টু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এইটা হচ্ছে আমাদের গতিশক্তির সূত্র, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গতিশক্তির সূত্র, হাফ অফ কে ইন্টু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, ওকে, বুঝলাম। তারপর সর্বোচ্চ গতিশক্তি কি পাবো ভাই? তাহলে সর্বোচ্চ গতিশক্তি অবভিয়াসলি ভাই, সর্বোচ্চ গতিশক্তি কি পাবা? তুমি বিভব শক্তির গতিশক্তির সূত্রটাকে যোগ করো, মানে কি এটার সাথে যে হাফ অফ কে স্কয়ার আছে এটার সাথে তুমি যোগ করলা হাফ অফ কে ইন্টু এক্স স্কয়ার, এই দুটো যোগ করো, দেন তুমি কমন নাও, দেখবা এক্স স্কয়ার কাটা চলে যাবে, দেন তোমার শুধু হাফ অফ কে এই স্কয়ার থাকবে, যেটা হচ্ছে মোট শক্তি। আমাদের বারবার ঘুরে ফিরে এটাই পাচ্ছি, ওকে। এবার আসি আমাদের কিছু গ্রাফের সাথে আমরা পরিচিত হই, যেগুলো আমাদের মোটামুটি কাজে লাগে। গ্রাফের মধ্যে প্রথমে আছে বিভব শক্তি ভাই। বিভব শক্তির গ্রাফটা যদি আমরা দেখি, বিভব শক্তির গ্রাফে এখানে এই বরাবর সময় দিছে, এই বরাবর বিভব শক্তি দিছে। তো এখানে 0 টাইম থেকে স্টার্ট হয়েছে, উপরের দিকে বিভব শক্তি বাড়তেছে অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর সময় বাড়তেছে। তো একটা পর্যায়কাল মানে টি, এটাকে 4টা ভাগে ভাগ করেছে। ধরো পর্যায়কালটা আমি ধরে নিলাম 4 সেকেন্ড,
4 সেকেন্ডকে যদি আমি 4টা ভাগে ভাগ করি, এটা 1 সেকেন্ড T/4, এটা 2 সেকেন্ড T/2, এটা 3 সেকেন্ড T/3, T/4, আর এটা হচ্ছে 4 সেকেন্ড, 4 নম্বর সেকেন্ড। মানে টোটাল টিটা 4 সেকেন্ড হলে সেটাকে 4টা ভাগে ভাগ করছি। তো ফার্স্টে আমাদের যদি এখানে দেখি সাম্যাবস্থা থেকে যদি হালকা করে বোঝার চেষ্টা করি, এখানে স্টার্টিং জিরো থেকে সাম্যাবস্থায় ভাই আমার যে বিভব শক্তি সাম্যাবস্থায় জিরো ছিল, কিন্তু ইপি এর মান আমরা জানি সাম্যাবস্থায় জিরো। তো এখানে দেখো জিরো। তারপর এই প্রান্তে যাইতে যাইতে তার টি এর যে 4/1 সময় অতিক্রম হইলো, তাহলে এখানে যেতে যেতে তার দেখা যাবে আমাদের যে ইপি এর মানটা এটা কি হয়ে যাবে ভাই, সর্বোচ্চ হয়ে যাবে। তো এখানে দেখো গ্রাফটা উপরে একদম সর্বোচ্চ লেভেলে, ইকে ইকুয়াল হাফ অফ a², সর্বোচ্চ শক্তি লেভেলে চলে গেছে। দেন আবার এখান থেকে আবার এইদিকে সাম্যাবস্থায় রিটার্ন করবে, এটা হচ্ছে পরবর্তী, মানে টি এর 4/1 এই পাশে গেছে, পরে আবার এখানে আসলো, তাহলে দেখা যাচ্ছে আবার কি ইপি এর মান জিরো হয়ে গেল, আবার জিরোতে নামবে। দেন আবার দেখো এখান থেকে আবার এখানে আসবে, এই পয়েন্টে আসলে তার আবার ইপি এর মান ইপি এর মানটা সর্বোচ্চ হবে, ঠিক আছে, ইপি ম্যাক্স। তো ইপি ম্যাক্সটা হবে, তো এখানে যদি আমার ইপি ম্যাক্স আবার সর্বোচ্চ লেভেল উঠবে, আবার সেম এখান থেকে আবার সাম্যাবস্থা গেলে আবার সর্বনিম্ন লেভেলে চলে আসবে। তো এই গ্রাফটা আমাদের এইভাবে বুঝতে হবে। ওকে, বিভব শক্তিটা গেল, এবার হচ্ছে গতিশক্তির ক্ষেত্রে সেম। আবার যদি আমি চিন্তা করি এই গ্রাফটা গতিশক্তির জন্য, তাহলে আমাদের কি হবে, সাম্যাবস্থায় আমাদের গতিশক্তি ভাই আমরা জানি সাম্যাবস্থায় গতিশক্তির মান কিন্তু ভাই সর্বোচ্চ ইকে ম্যাক্স, আর প্রান্ত বিন্দুতে ইকে এর মান জিরো, ঠিক আছে, প্রান্ত বিন্দুতে জিরো। তো সাম্যাবস্থা থেকে যখন এখানে যাবে, সাম্যাবস্থায় ছিল তখন দেখো সর্বোচ্চ গতিশক্তি ছিল, সর্বোচ্চ গতিশক্তি স্টার্টিং সাম্যাবস্থা। দেন 4/1 সময় পরে সেটা দেখো জিরোতে চলে আসছে, আস্তে আস্তে নিচে নামবে, পরে এখান থেকে আবার সাম্যাবস্থায় ফিরে আসবে, মানে আবার সর্বোচ্চ, পরে আবার প্রান্ত বিন্দুতে চলে যাবে, আবার গতিশক্তি জিরো, পরে আবার এখান থেকে সাম্যাবস্থায় চলে আসবে, আবার সর্বোচ্চ লেভেলে আসবে, এইভাবে। তো স্টার্টিং এন্ডিং এর এই বিষয়টা পর্যায়কালের সাথে সম্পর্ক রেখে এই গ্রাফটা আমাদের বুঝতে হবে। ওকে, এই ছিল আমাদের গ্রাফ। তো এখান থেকে আরো কিছু গ্রাফ আমাদের প্রয়োজন হয়, মাঝে মধ্যে দেখা যায় যে এরকম টাইপের একটা গ্রাফ আমাদের প্রয়োজন হয়, যেখানে এই বরাবর যদি তোমার শক্তি বুঝায়, তখন আমাদের এখানে চাই যে এটা মনে করো হচ্ছে সাম্যাবস্থা, দেখা যায়, ঠিক আছে। এটা তো সাম্যাবস্থা হইলে আমরা জানি সাম্যাবস্থায় এটা যদি হয় শক্তি, এটা যদি হয় আমার শক্তি, তাহলে সাম্যাবস্থায় শক্তির মান জিরো কোথায়, ইপি এর ক্ষেত্রে। তাই এটা একটা ইপি এর গ্রাফ, যেখানে এটা হচ্ছে জিরো, এখানে গেলে ইপি ম্যাক্স, এটা একটা তখন আবার বিভব শক্তির গ্রাফ এরকম নির্দেশ করে, ঠিক আছে। এটা আবার এটাই যদি গতিশক্তির গ্রাফ হইতো, এটা কিন্তু হইতো এরকম, হ্যাঁ এরকম হইতো, এই বরাবর যদি শক্তি হইতো, তাহলে সাম্যাবস্থা আমার গতিশক্তি সর্বোচ্চ, বাট যে আমাদের কর্নার পয়েন্ট গুলো সেখানে গেলে সর্বনিম্ন। এই ধরনের গ্রাফ কিন্তু দেখবা এক্সামে বা কোয়েশ্চেনে আসছে এরকম। এবার এরপরে চলে আসি আমরা সরল দোলন গতির ব্যবহার সম্পর্কে। এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক এখানে, যে সরল দোলন গতি ব্যবহার করে আমরা কি কি করতে পারি। 1 নম্বর হচ্ছে উলম্ব স্প্রিং এর জন্য। উলম্ব স্প্রিং মানে ভাই লম্বা লম্বা একটা স্প্রিং ঝুলা দিলা, এভাবে এটা স্প্রিংটা এভাবে দুলতে থাকবে, ঠিক আছে। এটা তো এখানে একটা স্প্রিং আছে, ঠিক আছে, তার মানে বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক কে। তো এখানে আমরা পর্যায়কালের সূত্র পড়ে আসছি, সেটাই লিখলাম, আর কিছু না দেখছি। তো এখানে আমাদের যেটা আছে পর্যায়কালের সূত্রটা, একটা স্প্রিং এর নিচে তুমি এম ভরের একটা বস্তু ঝুলা দিলে, এম ভরের একটা বস্তু ঝুলা দিলে, এর ফলে দেখা গেল এইটা সাম্যাবস্থা থেকে এক্স পরিমাণ প্রসারিত হলো। এই এক্সটাকে আবার বইতে মাঝে মধ্যে ই দ্বারাও রিপ্রেজেন্ট করা হয়, যে সাম্যাবস্থা থেকে এটা ই পরিমাণ প্রসারিত হইলো। এখন কথা হচ্ছে বইতে যদি দেয় তাহলে ওইভাবে লিখতে পারো, ঠিক আছে। আবার তুমি যদি এক্স দ্বারা লিখো তাহলে কোনো প্রবলেম নাই। তো এখানে আমরা তখন কি লিখবো, যে টি ইকুয়াল 2π√e/g, এর মান কি, সাম্যাবস্থা থেকে এই স্প্রিংটা কতটুকু নিচের দিকে নামলো বা প্রসারিত হলো সেটা। তারপর এই স্প্রিংটাকে তুমি যদি এইভাবে টেনে ছেড়ে দাও, এটা দেখবা এইভাবে দুলতে থাকবে, উল্লম্ব বরাবর এইভাবে স্প্রিংটা দুলতে থাকবে। তাহলে এই যে দুলতে আছে, এই দোলন কালটা টি এর মাধ্যমে তুমি বের করতে পারবা। এই জন্য জাস্ট কি লাগবে, তোমার সাম্যাবস্থা থেকে কতটুকু প্রসারিত করলা সেটা ই এর মানটা লাগবে। এটাকে তুমি চাইলে আবার এভাবে যদি দেখো এই এক্স এর মাধ্যমে তাইলেও লিখতে পারো, ই এর জায়গায় জাস্ট এক্স লিখবে, একই কথা। ই আর এক্স দুইটা মানেই সরণ বোঝায়, সাম্যাবস্থা থেকে কতটুকু সরণ হলো। ওকে, এরপরে আসি আমাদের যে হচ্ছে ই সাম্যাবস্থা হতে স্প্রিং এর প্রসারণটা, তো বললাম আমি স্প্রিং এর সংযোগটা কি ভাইয়া, কয়েকটা স্প্রিং আমরা চাইলে একটার সাথে আরেকটা কানেক্ট করতে পারি বিভিন্ন ওয়েতে। লাইক মনে করো আমরা হচ্ছে রোদ পড়ছিলাম, আমরা চলতরির যে চ্যাপ্টার পড়ছিলাম, সেখানে আমাদের কি তুলো যখন বের করতাম তখন কি রোদগুলো কানেক্টেড থাকতো হয় সমান্তরালে অথবা শ্রেণীতে। ঠিক তেমনি স্প্রিংও যদি একটা স্প্রিং এর সাথে আরেকটা স্প্রিং সমান্তরালে বা শ্রেণীতে কানেক্টেড থাকে, ঠিক আছে, তখন আমাদের স্প্রিং এর সংযোগে আমাদের তুল্য স্প্রিং ধ্রুবক কি হবে। ওই যে তুল্য রোধ বের করতাম, অনেকগুলো রোধের পরিবর্তে যে একটা রোধ ব্যবহার করতাম, মনে করো একটা বর্তনীতে 5টা রোধ আছে, তার পরিবর্তে যে একটা রোধ রিপ্রেজেন্ট করবো, যেটা ওই 5টা রোধেরই কাজ করবে একাই, ঠিক আছে, তখন এটাকে তুল্য রোধ বলা হতো। ঠিক তেমনি অনেকগুলো স্প্রিং যদি একত্রে কানেক্ট করি, তাহলে তার তুল্য স্প্রিং ধ্রুবক কত হবে, মানে টোটাল এই যে 3টে স্প্রিংকে আমি একসাথে সিরিয়ালে শ্রেণীতে কানেক্ট করলাম। শ্রেণী মানে কি, ওই যে আমাদের রোধ এইভাবে থাকলে একটা শেষের সাথে শেষ বিন্দুর সাথে আরেকটা প্রান্ত বিন্দু মানে আদি বিন্দু যুক্ত থাকো, তাহলে এটা হচ্ছে আমাদের শ্রেণীতে। ঠিক তেমনি স্প্রিংটা দেখো শ্রেণীতে আছে, তাহলে শ্রেণী সংযোগ স্প্রিং ধ্রুবক হ্রাস পায়। হ্রাস পায় কি, এইটা মনে রাখবা, স্প্রিং ধ্রুবকের ক্ষেত্রে তোমার এটা রোধের উল্টা হয়। রোধে আমাদের সূত্রটা কি হইতো, এই রোধগুলো যোগ হয়ে যেত, R1 R2 R3 যোগ হয়ে যেত, তার ফলে তুল্য রোধটা আমার RS এর মানটা
সিরিজে বাড়তো, বাট এক্ষেত্রে সেটা কমবে আমাদের, ঠিক আছে, এক্ষেত্রে আমাদের সেটা কমে যাবে আরো। তো কমে যাবে কি, সেক্ষেত্রে কে এস সমান হবে আমার রোধের যে সমান্তরালের সূত্রটা ছিল ওই যে 1/ks সমান কি 1/k1 প্লাস 1/k2 প্লাস 1/k3, 1/k2 প্লাস 1/k3, এটা। সো আমাদের কি এইটাকে যদি আমি এবার উল্টা দিই তাহলে ডান পাশে একটা ইনভার্স চলে আসবে, সেই জিনিসটা চলে আসছে, এটা আমরা একবারে লিখতে পারি। ওকে, তো এখানে যেহেতু আমরা জানি এই সূত্রের মাধ্যমে আমাদের সবসময় তুমি যে কে এস এর মানটা পাবা সেটাই k1 k2 k3 এই তিনটা ভ্যালু যে কোনো একটা থেকেই ছোট হবে, মানে এর মধ্যে সবচেয়ে ছোট যেটা তার থেকে ছোট হবে কে এস এর ভ্যালুটা। তার মানে তুমি যদি স্প্রিংকে এইভাবে সিরিজে কানেক্ট করো তাহলে দেখবা তোমার স্প্রিং ধ্রুবকের মান হ্রাস পাবে। কেন হ্রাস পাবে ভাই, এখানে তো আমি স্প্রিং বাড়াইলাম, হ্রাস পাবে তুমি দেখবা স্প্রিং এর জায়গায় রাবার দিয়ে টেস্ট করতে পারো। একটা রাবারের সাথে এইটুকু সাইজের মনে করো একটা কলম সাইজের একটা রাবার নিলাম, এটাকে তুমি একটা নির্দিষ্ট পরিমাণ ধরো 1 বিঘা পরিমাণ তুমি এটাকে প্রসারিত টেনে লম্বা করলা, ঠিক আছে। এখন এটার সাথে তুমি এই কলমের মতো এরকম সাইজের আরো 3টা রাবার এর সাথে গিট দিয়ে মানে হচ্ছে যুক্ত করে 3টা রাবার একত্র করলা। এবার সেম 1 বিঘা পরিমাণই তুমি টেনে লম্বা করতে যাও, দেখবা তোমার অনেক কম কষ্ট হবে। কারণ কি, তার স্প্রিং ধ্রুবক কমে গেছে। যার স্প্রিং ধ্রুবক বেশি সেটাকে তোমার প্রসারিত করতে বেশি কষ্ট হবে, যার স্প্রিং ধ্রুবক কম সেটাকে তোমার টেনে প্রসারিত করতে কম কষ্ট হবে, এটা মনে রাখবা। ওকে, তো এটা দেখবো আমরা। এরপরে আসে আমাদের সমান্তরাল স্প্রিং ধ্রুবক। সমান্তরাল স্প্রিং ধ্রুবকে আমাদের কি হবে, এবার স্প্রিং গুলো দেখো সমান্তরালে যেভাবে কানেক্টেড থাকতো ওই যে রোধগুলো সবগুলোর এক প্রান্ত একটা প্রান্তে, বাকিগুলো আরেক প্রান্তে থাকতো না, এরকম ভাবেই দেখো এখানে আছে। যেখানে দেখো এইটার যে স্প্রিং এর সবগুলো দেখো একটা প্রান্তে, এগুলো কিন্তু একটা প্রান্তই বলতে পারি, একটা সাইডে, আর বাকি সবগুলো আরেকটা সাইডে যুক্ত। তাহলে এরা তিনজন সমান্তরালে আছে। দেন আমি নিচে একটা ভর ঝুলাইলাম, ওই ভরের কারণে তার একটা বল আছে F=W=mg, তার ওজনের সমপরিমাণ একটা বল নিচে কাজ করতেছে, এই জন্য সে প্রসারিত হইলো বা কিছু। এখন তুমি F বল টানলেও দেখবা এবার তোমার স্প্রিং ধ্রুবক আগের থেকে বাড়বে। মনে করো এটার স্প্রিং ধ্রুবক ছিল 5, এটা 10, এটা মনে করো 15, তাহলে স্প্রিং ধ্রুবক হবে তিনটার যোগফলের সমান, মানে কি কেপি। এখানে মনে রাখবে, এখানে আমি লিখে দিচ্ছি দেখো স্প্রিং ধ্রুবক বৃদ্ধি পায়, মানে সমান্তরাল সংযোগের ক্ষেত্রে স্প্রিং ধ্রুবক বাড়ে, ঠিক আছে। তাহলে কেপি এর মানটা কি হবে, ওই যে 5 যোগ 10 যোগ 15 সমান কত আসলো, 20 30 30 নিউটন পার মিটার। মানে কি, এটা তুমি প্র্যাকটিক্যালি টেস্ট করতে পারো। মনে করো সেম মানের এরকম মনে করো 3টা রাবার একসাথে, মানে 3টা রাবার একসাথে কি করলাম, জড়ো করলাম, একসাথে জড়ো করলাম, ওই যে 3টা লাঠি একসাথে জড়ো করে না এরকম। তো 3টা রাবার একসাথে জড়ো করে এবার যদি টানতে যাও দেখবা তোমার বেশি শক্তি দেওয়া লাগবে, ঠিক আছে। ওই যে আমরা ফার্মার একটা গল্প পড়তাম না, যে একটা লাঠি যত সহজে ভেঙে ফেলতো 3টা লাঠি একত্র করার পর ভাঙতে পারতেছিল না, এরকম। তো তুমি যখন 3টা রাবার যুক্ত করবা তখন তার অ্যাকচুয়ালি সেটা অনেক বেশি টাইট হয়ে যাবে, এই জন্য তার স্প্রিং ধ্রুবকটা অনেক বেড়ে যাবে। আর স্প্রিং ধ্রুবক বাড়লে সেটা আমরা কি মানে প্যারালালি স্প্রিং ধ্রুবক বাড়ে, সেই জিনিসটা বুঝলাম। ওকে, এরপরে হচ্ছে আমাদের আসি সরল দোলক। সরল দোলকটা আমাদের অন্যতম মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এটার আন্ডারে আমরা সরল দোলকের আন্ডারে সেকেন্ড দোলক করবো, যেটা আরো বেশি ইম্পর্টেন্ট, এটার আন্ডারে করবো। তো সরল দোলক কি, এইখানে মনে করো একটা কি ঝুলন বিন্দু, এখানে একটা অপ্রসারণশীল একটা সুতা, মানে কি যেই সুতাটা লম্বা হবে না, রাবারের মতো লম্বা হবে না এরকম, সেই সুতা ঝুলা দিয়ে আমি নিচে যদি একটা বব ঝুলা দিই, এগুলোকে বলা হয় বব। এটা তো 3টা বব না, এটা তো একটা রশি আসলে, একটা রশি তুমি ঝুলাবা, ঠিক আছে। দেন এটা তো এখানে দুলতে থাকবে, সেই বিষয়টা আমি বুঝাইলাম, ঠিক আছে। এটা দুলতাছে, এই রেঞ্জের মধ্যে দুলতাছে, আসলে 3টা না একটাই ঝুলাইছি, যেটা একটা রেঞ্জের মধ্যে এইভাবে দুলতাছে। ওকে, এবার দোলকের গতি সরল দোলন গতি হবে যখন আমার বিস্তার 4 ডিগ্রি এর কম, 4 ডিগ্রি সমান বা কম, মানে অল্প বিস্তার হবে। এটা আমি আগেও বলছি, আলোচনা করছি, তো আমি এটা আর বলতেছি না। ওকে, এটাকে সরল দোলক বলবে। যেখানে আমাদের এই যে সুতার যে দৈর্ঘ্য এটাকে আমাদের বলা হয় ছোট হাতের এল, ঠিক আছে। তারপর হচ্ছে ববের একটা ব্যাসার্ধ আছে, ববের এই যে ববটা যে গোল ববটা, এটার একটা ব্যাসার্ধ আছে, এটাকে আমাদের বলা হয় ববের ব্যাসার্ধ আর। তাহলে কার্যকর দৈর্ঘ্য হচ্ছে এই ঝুলন বিন্দু থেকে ববের সেন্টার পর্যন্ত। মনে করো এখানে এটা হচ্ছে ঝুলন বিন্দু আর এটা হচ্ছে ববের সেন্টার। ঝুলন বিন্দু থেকে ববের সেন্টার পর্যন্ত যে দূরত্ব এটাকে বলা হয় কার্যকর দৈর্ঘ্য বড় হাতের এল। সো এটা বোঝাটা ইম্পর্টেন্ট, ছোট হাতের এল, বড় হাতের এল আর আর কোনটা কি। আর হচ্ছে শুধু সুতাটা, শুধু সুতার অংশটুকু, ঠিক আছে। যেখান থেকে শুধু সুতাটুকু, ভাই আমি যদি আবার একটু এখানে আইকে দেখাই, একটু বড় করে একই বকটা এত বড় থাকে না, তারপর আইকে দেখলাম সুতা হচ্ছে শুধুমাত্র এইটুকু এল। এই ববের যে ব্যাসার্ধ এটা হচ্ছে আর। আর একদম ঝুলন বিন্দু থেকে একেবারে টোটাল মানে সুতার সেন্টার পর্যন্ত, মানে ব্যাসার্ধ প্লাস সুতার দৈর্ঘ্য, এটাকে আমরা বলি এল। এল সমান এই জন্য ছোট হাতের এল প্লাস আর। এই সূত্রটা আমাদের অনেক কাজে লাগে বা আমাদের বের করার প্রয়োজন হতে পারে, ঠিক আছে। অনেক সময় তোমাকে সুতার দৈর্ঘ্য চাইবে, কিন্তু আমরা যে সূত্রগুলো ব্যবহার করবো সেখানে আমরা মূলত এল পাবো। ফার্স্টে আমরা এল কে বের করতে পারি। তো এল বের করতে পারলে তুমি আবার যদি আর জানো তাহলে তুমি আবার ছোট এলও পেতে পারো, মানে সুতার দৈর্ঘ্যটাও পেতে পারো। ওকে, তো এখানে যদি আমরা দেখি, এখানে ভাই যে এল হচ্ছে কি ভাই আমাদের সুতার দৈর্ঘ্যটা। এরপরে হচ্ছে কি আমাদের ভাই যে আর, আর হচ্ছে আমাদের ববের ব্যাসার্ধ। তো ববের ব্যাসার্ধ আর এল হচ্ছে কার্যকর দৈর্ঘ্য, যেটা হচ্ছে এল প্লাস আর কে আমি যোগ করলে পাবো।
তো এল এটাকে আবার এলটাকে আমি আরেকবার বলতে পারি কি, ঝুলন বিন্দু হতে ববের ভরকেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা এটা। যদি এখানে মনে রাখবা ভরকেন্দ্রটা জেনারেলি সেন্টারে হয়, বাট সবসময় সেন্টার হবে না। মনে করো একটা বব, ফাঁপা ববকে যদি অর্ধেক পানি দ্বারা পূর্ণ করে, তখন তার ভরকেন্দ্র সেন্টারে থাকে না, একটু চেঞ্জ হয়। বাট আমরা ধরবো নিরেট, যদি ববটা নিরেট হয় বা পুরোপুরি খালি হয়, তখন তার ভরকেন্দ্র সেন্টারেই থাকে। ঠিক আছে, ওকে। এরপরে ওই একই কথা আবারও বলছি যে স্বল্প বিস্তারে দোলকের গতি সরল দোলন গতি, এই বিস্তারটা এখানে আগে বলে দিছি সেই কথাটাই। এর পরবর্তীতে আসে আমাদের সরল দোলকের সূত্রাবলী। সরল দোলকে আমরা কি কি সূত্র প্রয়োজন হবে বা লাগবে সেগুলো আমরা একটু জেনে নিই। তো ফার্স্টে প্রথম সূত্রটা, দোলনকাল কৌণিক বিস্তার থিটার উপর নির্ভর করে না। মানে একটা সরল দোলকের দোলনকালটা যে হবে, এক পাশ থেকে আবার গিয়ে আবার যে ফিরে আসলো একটা দোলনকাল, সেটা আমাদের কি থিটা, মানে কত বিস্তারে তুমি দুলাই দিলা, মানে অনেক বড় বিস্তারে দুলাইলা নাকি কি এই জায়গা থেকে দুলাইলা, না এইখান থেকে, নাকি এখান থেকে স্টার্ট করলা, তার উপর ডিপেন্ড করে না, এটাই ওকে। তো দ্বিতীয় সূত্রটা হচ্ছে আমাদের টি ইজ প্রপোর্শনাল টু রুট এল। মানে কি, ওই যে তুমি যে বব বব যে একটা ঝুলা দিলা এই পর্যন্ত হচ্ছে এল, সহজ কথা সুতার যে ববের ওই দূরত্বটা, কার্যকর দৈর্ঘ্য যেটাকে আমাদের বলে, সেই সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধটা, সে কার্যকর দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। এই যে বর্গমূলের সমানুপাতিক সূত্রটা, যে সরল দোলকের ক্ষেত্রে দোলনকাল কার্যকর মূলকের বর্গমূলের সমানুপাতিক এটা। তো এখানে কিন্তু আমাদের মাঝামধ্যেই দেখা যায় এখান থেকে কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন আসতে পারে, যে মনে করো তোমার কার্যকর দৈর্ঘ্যকে 4 গুণ করা হলে পর্যায়কাল কত গুণ হবে। দেখো কার্যকর দৈর্ঘ্য তোমার রুট এল করতে হবে, তো শর্টকাট হচ্ছে কার্যকর দৈর্ঘ্য যখন তোমার বলবে 4 গুণ, ভাই কার্যকর দৈর্ঘ্য এল এর মান 4, তাই এটাকে রুট করে দাও, তাহলে কত আসবে 2 না, তার মানে তোমার পর্যায়কালকে 2 গুণ করতে হবে। ঠিক আছে, মানে মনে করো একটা নর্মাল একটা সরল দোলক আছে, তার পর্যায়কাল সাপোজ ধরো 5 সেকেন্ড। ঠিক আছে, এখন তুমি সেটা কার্যকর দৈর্ঘ্য 4 গুণ করে ফেললা, ওইটার মনে করো আগে কার্যকর দৈর্ঘ্য ছিল 1, এবার তুমি 4 করে ফেলা, 4 মিটার। তাহলে এখন এটার পর্যায়কাল 5 সেকেন্ড থেকে তার দ্বিগুণ হয়ে 10 সেকেন্ড হবে। বিষয়টা এরকম। ঠিক আছে, এটা আমাদের প্রায় এমসিকিউতে আসে। ঠিক আছে, তাহলে ঠিক তেমনি কার্যকর দৈর্ঘ্য যদি আমি 9 গুণ করতাম, তাহলে কিন্তু তার রুটের সমান মানে 3 গুণ হয়ে যেত, পর্যায়কাল দৈর্ঘ্য পর্যায়কালটা আমরা পাইতাম 3 গুণ। এটা তো এটা আমরা শর্টকাট দিয়ে তাড়াতাড়ি দেখি করে ফেলতে পারি। আচ্ছা, এবার তৃতীয় সূত্রটা হচ্ছে যে আমার যে পর্যায়কালটা আছে সেটা জি মানে অভিকর্ষ ত্বরণ, কারণ তুমি যে একটা সরল দোলক দুলাইবা সেটা অভিকর্ষ ত্বরণের উপর ডিপেন্ড করে। অভিকর্ষ ত্বরণের উপর ডিপেন্ড করে তার পর্যায়কালটা আসে, সেই পর্যায়কালটা অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। মানে কি, মানে তোমার জি এর মান যত বাড়বে টি এর মান তত কমবে। এবং এখানে একটা বিষয় বোঝার আছে, টি এর মান যদি বেশি মানে হচ্ছে সেটা স্লো দুলে, মানে অনেক ধীর গতিতে দুলবে। ঠিক আছে, আর টি এর মান কম মানে কি, কম মানে অল্প সময়। টি মানে হচ্ছে একটা পর্যায়কাল, এক পাশ থেকে গিয়ে আবার আসবে। এখন কথা হচ্ছে টি এর মান যদি মনে করে 1 সেকেন্ড, তাহলে এটা গিয়ে চলে আসলো। যদি আমি বলি 2 সেকেন্ড, একটু গিয়ে আসলো। যদি আমি বলি 10 সেকেন্ড, আস্তে 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 যাবে, আবার আস্তে 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 আসবে, মানে অনেক বেশি সময় লাগবে। তার মানে টি এর মান বেশি হলে সেটা অনেক স্লো হয়ে যায়, একটা পর্যায়ে দিতে অনেক বেশি টাইম নেয়। ওকে, আর টি এর মান যদি কম হয় তাহলে ওটা অনেক ফাস্ট হয়ে যায়। ঠিক আছে, ফাস্ট, অনেক ফাস্ট ঘুরতে থাকে, মানে দুলতে থাকে এরকম ভাবে। ওকে, তো জি এর মান আমার যত বাড়বে ভাই, টি এর মান আমার তত কমবে, তার মানে তত দ্রুত দুলবে। মানে যেই গ্রহে জি এর মান বেশি সেখানে টি এর মানও কম হবে, তার মানে দ্রুত দুলবে। ঠিক আছে, এটা তো আমরা জানি ভূপৃষ্ঠে জি এর মান বেশি, তো ভূপৃষ্ঠে একটা দোলক তাড়াতাড়ি দুলবে। তুমি এটা পাহাড়ে নিয়ে গেলে, মনে করো এভারেস্টে চূড়ানি না, সেখানে জি এর মান একটু কমবে, তার ফলে এটা একটু হালকা স্লো দুলবে, আর একটু ধীরে দুলবে, কারণ টি এর মান বেড়ে যাবে। এটাই ওকে। সো এখান থেকে আমরা যদি এই সূত্রটা ওই দুটাকে একত্র করে এটা পাই, একত্র করলে তারপর সমানুপাতিক চিহ্ন উঠে দিলে একটা ধ্রুবপদ আসে, সেটা হচ্ছে 2 পাই। তাহলে এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, টি ইকুয়াল 2 পাই ইন্টু রুট অফ এল বাই জি, যেখানে এল হচ্ছে আমাদের কার্যকর দৈর্ঘ্য, আর জি হচ্ছে যেই গ্রহে রাখছো সেই গ্রহের অভিকর্ষ ত্বরণ। পৃথিবীর জন্য পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.8। ওকে, এটা। এবার আসি আমাদের পরবর্তীতে, এখানে একটা কথা বলে দিয়েছি, দেখো ওমেগা ইকুয়াল রুট অফ জি বাই এল। এটা কোথা থেকে আসলো ভাই, ওই যে টি ইকুয়াল আমরা বলছিলাম না 2 পাই বাই ওমেগা, এই কথাটা আমরা বলেছিলাম, টি ইকুয়াল 2 পাই বাই ওমেগা। এখন কথা হচ্ছে ভাই, টি ইকুয়াল যদি 2 পাই বাই ওমেগা হয়, তাহলে এই ওমেগার মানটা তুমি যদি এটা বসা দাও, এটা উল্টাইলে কিন্তু এটা আসে। এটা পার্সপেক্টিভে বলতে পারবো, বাট এটা আমাদের লাগে না খুব একটা। এরপরে আসি কিছু গ্রাফ, যে এল আর টি স্কোয়ারের গ্রাফ। ভাই আমরা দেখছি যে এল আর টি, টি ইজ প্রপোর্শনাল টু রুট এল। সো আমি যদি শুধু এল পাইতে চাই, ভাই আমি শুধু এল পাইতে চাই, তাহলে স্কোয়ার করে দাও, টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু কি এল। তাহলে যেহেতু সমানুপাতিক, তার মানে সমানুপাতিকের গ্রাফ কি হয় ভাই, মূল বিন্দুগামী সরল রেখা। এটা যেহেতু সমানুপাতিক এই দুজন, তো সমানুপাতিক হলে তাদের গ্রাফ হবে মূল বিন্দুগামী সরল রেখা। ওকে, এরপর আসি জি আর টি স্কোয়ার। ভাই সিমিলারলি জি আর টি স্কোয়ার, টি ইজ প্রপোর্শনাল টু 1/√g, স্কোয়ার করে দাও, তাহলে টি স্কোয়ার আর জি পরস্পরটি দেখো নিচে আছে, জি এর সাথে টি স্কোয়ার ব্যস্তানুপাতিক আছে, তার মানে আর ব্যস্তানুপাতিকের গ্রাফ হয় এরকম পরাবৃত্ত, এরকম ভাবে স্লোলি ভাবে ডাউন হয়, এরকম কার্ভ করে। এটা হচ্ছে পরাবৃত্তাকার গ্রাফ। কিছু কিছু ক্ষেত্রে আবার অধিবৃত্তাকারও বলা হয়, এটা পরাবৃত্তাকার বা অধিবৃত্তাকার যেটাই বলো। ওকে, এবার আসি আমাদের
ওয়ান বাই জি আর টি স্কোয়ার, মানে তুমি এবার জি এর সাথে তুলনা করবে না, পুরো ওয়ান বাই জি মানে পুরো ফরম্যাটটার সাথে তুলনা করবে। তার মানে পুরো এটা যদি মনে করো ধরো এক্স, আর এটা যদি মনে করো ধরো ওয়াই, পুরোটাকে, তাহলে এক্স আর ওয়াই পুরো ফরম্যাটের সাথে এটা কি সমানুপাতিক না? জি এর সাথে ব্যস্তানুপাতিক, বাট ওয়ান বাই জি পুরোটার সাথে তো ভাই এটা সমানুপাতিক। তাহলে এটাও আবার আমাদের কি হবে, মূল বিন্দুগামী সরলরেখা। এখানে অনেকে কনফিউজড হয়ে যায়, এটা ভাই জি এর সাথে তুলনা, এটা ওয়ান বাই জি এর সাথে তুলনা, ঠিক আছে? তো এক্ষেত্রে ওয়ান বাই জি টি স্কোয়ারের সমানুপাতিক, বাট শুধু জিটা আমাদের ব্যস্তানুপাতিক, এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা। ওকে, বুঝতে পারছি। এবার আসি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে 3 স্টার টপিক, সেটা হচ্ছে সেকেন্ড দোলক। সেকেন্ড দোলকটা কি ভাই? যেই দোলকের দোলনকাল 2 সেকেন্ড, মানে একটা পাশ থেকে ওই পাশে গিয়ে আবার ফিরে আসবে, তার 2 সেকেন্ড সময় লাগবে, এইটাকেই বলা হয় সেকেন্ড দোলক। তার মানে সেকেন্ড দোলক কি করে, এই পাশ থেকে মনে করে এই পাশে গেল, তার 1 সেকেন্ড সময় লাগবে, এই পাশ থেকে এই পাশে আসতে তার আরেক সেকেন্ড সময় লাগবে, তাহলে টোটাল টি এর মান কত হইলো ভাই? 2 সেকেন্ড। তখন এই দোলকটা কি বলা হবে? একটা সেকেন্ড দোলক। তো যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে সেকেন্ড দোলক বলে। এটা ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, সংজ্ঞা হিসেবে। আর আমাদের তো সিকিউর জন্য লাগবে অবভিয়াসলি। ওকে, তো টি ইকুয়াল 2 সেকেন্ড। এবার কার্যকর দৈর্ঘ্য টি ইকুয়াল 2.2 √L/g, এটা। তো এখান থেকে যদি আমি সাইড চেঞ্জ করি, সাইড চেঞ্জ করলে আমি সাইড চেঞ্জ দেখাইলাম না, প্রতিপাদন, তো এল ইকুয়াল এটা আসলো। এখন কথা হচ্ছে, আমি এই সেকেন্ড দোলকের জন্য যেহেতু টি এর মান আমি অলরেডি জানি, তাহলে আমি এখান থেকে আমি এল এর মানটা জানতে চাই, কারণ এখানে অজানা মানই আমার দুইটা, একটা হচ্ছে টি, একটা হচ্ছে এল। আর জি এর মান তো আমরা অলরেডি জানি, জি আর পাই তো ধ্রুব, ঠিক আছে, পৃথিবীর জন্য। ওকে, তাহলে আমি কি টি এর মান যেহেতু 2 সেকেন্ড জেনে গেছি, সেটা আমি বসাইলে আমি এল এর মান পেয়ে যাবো। তো আমি সাইড চেঞ্জ করে এল এর মানের সূত্রটা, টি এর মানটা 2 বসাই দিলাম, তাহলে আমি এল এর মান পাবো কত? 0.993 মিটার অথবা 99.3 সেন্টিমিটার। এইটা আমাদের, এই মানটা আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? যেটা দেখো একটা মুখস্থ রাখলে একটা তো পারবেই, জাস্ট এককে কনভার্সন করছে এটা। তো এটা আমাদের এমসিকিউতে আসে, ঠিক আছে? কি আসে ভাই, যে একটা সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য কত? 99.3 সেন্টিমিটার অথবা 0.993 মিটার। আমাদের এমসিকিউর জন্য অবভিয়াসলি মুখস্থ রাখবা। ওকে, এবার আসি আমাদের সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য, যেখানে দেখো একদম বক্স করে আমি লিখে দিছি যে এটা, যেটা আমাদের এমসিকিউর জন্য মুখস্থ করতে হবে। এরপরে সরল দোলকের ব্যবহার, এই সরল দোলকগুলো ব্যবহার করে আমি কি কি কাজ করতে পারি সেই জিনিসটা আমরা একটু জানার চেষ্টা করি। প্রথমত 1 নম্বর হচ্ছে, কোন স্থানের অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে পারবো আমরা, ঠিক আছে? সরল দোলক ব্যবহার করে আমরা কি করতে পারবো, কোন একটা জায়গার অভিকর্ষ ত্বরণের ভ্যালুটা বের করতে পারবো। তা টি ইকুয়াল হচ্ছে আমাদের 2π × √L/g, এটা আমরা অলরেডি আগে থেকে জানি। এখন এখান থেকে আমি যদি সাইড চেঞ্জ করি ভাই, সাইড চেঞ্জ করে আমি জি ইকুয়াল এই সূত্রটা লিখতে পারি। এই সূত্রটাতে আমার কি কি লাগবে ভাই? এখানে আমার লাগবে টি আর এল। টি হচ্ছে আমাদের পর্যায়কাল, আর এল হচ্ছে আমাদের কার্যকর দৈর্ঘ্য। মানে মনে করো তোমার কাছে একটা সরল দোলক আছে, সেই সরল দোলকটা তুমি কার্যকর দৈর্ঘ্য জানো। কার্যকর দৈর্ঘ্য সাপোজ ধরো তোমাকে বলেই দিল 2 মিটার, কিছু একটা। তারপর পর্যায়কাল মনে করো বলে দিল তোমাকে 6 সেকেন্ড। টেস্ট করে পাইলা, মানে কোনো একটা গ্রহে গেলা, তুমি একটা অজানা গ্রহে গেলা, সেই গ্রহে গিয়ে দেখলা ওই গ্রহে তুমি মানে দোলকটা দুলাইলা, তুমি দেখলা নিয়ে গেছো যে দোলকটা, তারপর মনে করো কার্যকর দৈর্ঘ্য ছিল 2 মিটার আর পর্যায়কাল ছিল, তুমি পাইছো 6 সেকেন্ড। দেন এই দুইটা মান তুমি যদি এখানে বসো, তাহলে ওই গ্রহের জি এর মানটা জানতে পারবা, ঠিক আছে? এটা। অথবা তুমি মনে করো পাহাড়ের উপরে কোনো একটা জায়গাতে গেছো, এভারেস্টে চূড়ায় গেছো, সেখানে জি এর মান ক্যালকুলেট করতে চাও, সেখানেও যা মনে করো ওই দোলকটা যে নিছো, সেটার পর্যায়কালটা তুমি আগে পরিমাপ করবা। তুমি তো আগে থেকে জানো তার কার্যকর দৈর্ঘ্য তৈরি করছো, তুমি জানো এই দোলকের কার্যকর দৈর্ঘ্য এল এর মান তুমি জানো। ওইখানে গিয়ে জাস্ট টি এর মানটা টেস্ট করবা, যে টি এর মান পাহাড়ের উপরে কত দেয়, তাহলে তুমি বলে দিতে পারবো এই পাহাড়ের উপরে জি এর মানটা কত আসবে, এরকম বিষয়টা। ওকে, এবার আসি সেকেন্ড টেস্ট আমাদের, মানে আমরা এই সরল দোলক ব্যবহার করে কি কি কাজ করতে পারি তার 1 নম্বর গেল, জি এর মানটা জানতে পারি, যে কোনো একটা গ্রহের বা যে কোনো একটা স্থানের জি এর মান জানতে পারি। কিভাবে জানতে পারি আলোচনা করছি। এবার আসি পাহাড়ের উচ্চতা নিয়ে। তুমি একটা যে একটু আগে বললাম যে পাহাড়ে তুমি জি এর মান জানতে পারবা, ঠিক তেমনি পাহাড়ের উচ্চতাও জানতে পারবা, কারণ কোন একটা জায়গায় জি এর মান জানতে পারলে, আমরা মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে পড়ে আসছি, ওইখানে আমরা উচ্চতা জানতে পারি, এরকম ভাবে এখানেও জানতে পারবো। তো এখানে একটু মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে একটু প্রতিপাদনের ব্যাপার স্যাপার আছে, সেগুলো করছে। করার পর এই ফাইনাল সূত্রটা আসলে কি, জি সমান জি ডিভাইডেড বাই জি সমান এইটা, ঠিক আছে? তো এটা আমরা একটু প্রতিপাদন করব। এখানে আমাদের কিসের প্রতিপাদন, মানে অনুপাত পৃথিবীর অভিকর্ষ স্তরণ বাই এই উচ্চতা, অভিকর্ষ স্তরের অনুপাত এটা। তো আমাদের এটা লাগবে না, আমরা সাইড চেঞ্জ করে টরে এইটা আসবো উচ্চতা। যেখানে আমার কি কি লাগবে ভাই, এই একটা পাহাড় মনে করো, এই পৃথিবী, এই পৃথিবীর উপরে আমার একটা পাহাড় আছে, এই পাহাড়ের উপরে গিয়ে আমি জানতে চাই এই পাহাড়ের হাইটটা কত, এইচ এর মানটা কত। তাহলে আমি কি করব, ওই পাহাড়ের উচ্চতায় তার জিএইচ এর ভ্যালুটা আগে জানবো, আগেই দেখে আসছি জিএইচ এর ভ্যালুটা কিভাবে জানতে পারি। আর ভূপৃষ্ঠে আমার জি এর মানটা তো আমি 9.8 জানি, তখনই আমি কি পৃথিবীর ব্যাসার্ধ আর হইলে সেটা বসায় দিলে আমাদের এইচ এর মান পাবো। যদি অন্য কোনো গ্রহ হয়, সেই গ্রহের জন্য আমি সেই গ্রহের আর বসাবো, তাহলে সেই গ্রহের জন্য পেয়ে যাবো, এরকম ভাবে করতে পারবো। ওকে, তাহলে এখানে আমি যে কোনো একটা পাহাড়ের উচ্চতা, মানে পৃথিবীর উপর কোন একটা পাহাড় আছে, তার উচ্চতা আমি নির্ণয় করতে পারবো সরল দোলক ব্যবহার করে, যে সরল দোলকের দোলনকাল বা আদার জিনিস কি দিছে। ওকে, এখন ভূপৃষ্ঠে দোলনকাল টি এবং পাহাড়ের শীর্ষে দোলনকাল টি চলে, এইটা তো তুমি জানলা ভাই, মানে তোমার
কি ব্যবহার করে? অভিকর্ষ ত্বরণ ব্যবহার করে। এখন কথা হচ্ছে তুমি তো দোলকের মাধ্যমে সাধারণত কি জানবা? পর্যায়কাল টি এর মান জানবা। এখন তুমি টি ব্যবহার করে তুমি জানতে চাচ্ছ, মানে জাস্ট তুমি একটা দোলক বানা নিছো, ধরো 1 মিটার, এল ইকুয়াল 1 মিটার, কার্যকর দৈর্ঘ্য দিয়ে একটা দোলক বানা নিছো। এখন পাহাড়ে নিয়ে সেটাকে তুমি কি করলা? টেস্ট করলা। পাহাড়ে নিয়ে এটাকে টেস্ট করলে তার এখানে একটা টিএইচ দিবে, তো ওইটা বের করবা। ওইটা টেস্ট করে বের করলা, আর ভূপৃষ্ঠের টি কত দিছিল সেটা বের করে রাখছো। তো এখানে এত দিছিল, মনে করো তুমি এটা একটা সেকেন্ড দোলক নিছো, তো ভূপৃষ্ঠে সেটা 2 সেকেন্ড দিবে, ওইখানে নিয়ে দেখলা সেটা কত দিল। তো টি আর টিএইচ জানার পরে দেন তুমি এই সূত্রটা ব্যবহার করলেই ওই পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারবা। এটা আসলে এখান থেকে আসছে ভাইয়া। এই যে রুট ওভার অফ জি ডিভাইডেড বাই জিএইচ, এটার পরিবর্তে তুমি উল্টা ভাবে লিখতে পারো টিএইচ বাই টি। কেন? কারণ ওই যে ভাই টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার অফ 1/g ছিল এটা। তো এখান থেকে আমরা একটা কথা লিখতে পারি যে T1/T2 সমান, যেহেতু ব্যস্তানুপাতিক, সো এটার 1/2 সমান ওইটা 2 ডিভাইডেড বাই 1। সো এটা 2 ডিভাইডেড বাই 1 কি হবে ভাই? ওইটা 2 হচ্ছে মানে G2 ডিভাইডেড বাই G1। সো এটার সাথে কম্পেয়ার করো, দেখবো এটা মিলে গেছে এরকম ভাবে। ঠিক আছে, তো ওইটা পার্টে এই পার্ট 2 থেকে আমার এই টি এর মানটা লিখে ফেলছি উল্টা দিয়া। এটা দেখো রুট ওভার অফ G/GH ছিল, এটা দেখো উল্টা গেছে TH/T। ঠিক আছে, উল্টা গেছে। এবার আসি 3 নাম্বার ব্যবহার। 3 নাম্বার ব্যবহারে আমাদের কি ভাই? 3 নাম্বার ব্যবহার হচ্ছে সরল দোলকের সাহায্যে সময় নির্ণয় করতে পারি আমরা। সময় নির্ণয় করতে পারি কিভাবে ভাই? একটা সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড, এটা আমরা জানি। মানে কি, একটা সাইড থেকে একটা সাইডে যাবে আবার ফিরে আসবে এরকম। ঠিক আছে, এখানে গেল আবার ফিরে আসলো, 1 সেকেন্ড লাগে যেতে, 1 সেকেন্ড লাগে আসতে। এই যে 1 সেকেন্ড এক পাশ থেকে আরেক পাশে যেতে লাগে, এটাকে বলা হয় অর্ধ দোলনকাল। মানে একটা দোলনের অর্ধেক পরিমাণ কমপ্লিট করলো এরকম বিষয়টা। ঠিক আছে, তাহলে সেকেন্ড দোলকের ক্ষেত্রে দোলনকাল 2 সেকেন্ড, তাহলে সেকেন্ড দোলকের ক্ষেত্রে অর্ধ দোলনকাল তার অর্ধেক মানে 1 সেকেন্ড। ঠিক আছে, তো এখানে একটা ইম্পর্টেন্টই যে আমাদের কি একটা সেকেন্ড দোলক 1 সেকেন্ড একটা অর্ধ দোলন দেয়, নট পূর্ণ দোলন, একটা অর্ধ দোলন, মানে এক পাশ থেকে আরেকটা সাইডে যায়। একটা সেকেন্ড দোলক একটা সেট থেকে আরেকটা সাইডে যেতে তার 1 সেকেন্ড সময় লাগে, যেটাকে আমাদের বলা হয় অর্ধ দোলনকাল। ওকে, এবার আমি সেকেন্ডের মাধ্যমে আরো কিছু ক্যালকুলেট করি। একদিনে আমাদের কত হয়? 24 ঘন্টা গুণ 3600 সেকেন্ড, 1 ঘন্টা 36 সেকেন্ড, তার মানে টোটাল 86,400 সেকেন্ড। এটা তুমি মুখস্থ রাখবা, একদিনে 86,400 সেকেন্ড হয়। আমাদের জন্য মুখস্থ রাখাটাই বেটার এটা। এরপরে আমাদের আসি যে 1 ঘন্টায় 3600 সেকেন্ড, এটা তো আমরা সবাই এভেলেবেল জানি, এটা খুব ইজি জিনিস। এরপরে আমাদের কি করতে হবে এখানে? যে দোলক ঘড়ি দিনে n সেকেন্ড ধীরে চলে। ভাই এটা কি বুঝাইলো যে দোলক ঘড়ি দিনে n সেকেন্ড ধীরে চলে? এটার মানে কি? এটার মানে হচ্ছে ভাইয়া যে একটা দোলক ঘড়ি তোমার কাছে যদি থাকে, সেই দোলক ঘড়িটা n সেকেন্ড ধীরে চলতেছে। মানে কি n সেকেন্ড ধীরে চলতেছে? মানে হচ্ছে ধরো তোমার হচ্ছে একদিনে 86,400 সেকেন্ড, তাহলে তুমি 1 সেকেন্ডে একটা অর্ধদোলন দেয়, তাহলে 86,400 সেকেন্ডে 86,400টা অর্ধদোলন দিবে, মানে দেওয়ার কথা। কিন্তু সে দেখলা যে সে 86,400 সেকেন্ড দিচ্ছে না। ঠিক আছে, n সেকেন্ড যেহেতু ধীরে হয়ে গেছে, মানে সে একটু স্লো চলতেছে। ঠিক আছে, তার মানে হচ্ছে কি ওই 86,400টা অর্ধদোলন দিতে গেলে তার একটু বেশি টাইম লাগতেছে, এইরকম স্লো হয়ে গেছে যেহেতু, এই জন্য তার বেশি টাইম লাগবে। হয়তো বা দেখা যাচ্ছে কি 86,400 জায়গায় 86,000, মনে করো 100টা বা 200টা তোমার হচ্ছে কি অর্ধদোলন দিতেছে, মানে কি সে একটু স্লো হয়ে গেছে। তার দেওয়া উচিত এতগুলো অর্ধদোলন, বাট সে একটু স্লো হয়ে যাওয়ার কারণে তার থেকে কম অর্ধদোলন দিতে পারতেছে স্বাভাবিকভাবে এটা। তাহলে এটাই বলছে যে দোলকটি 86,400টা থেকে একটু কম দিতেছে না। আমি এখানে কয়টা কম ধরছি ভাই? 300টা কম ধরছি, এটাই ধরো এন এর ভ্যালু। তাহলে 86,400 মাইনাস এনটি অর্ধদোলন দেয় এত সেকেন্ডে। ভাই তার টাইম তো যেহেতু সে স্লো হয়ে গেছে, তার দেওয়ার কথা ছিল 86,400টা। ঠিক আছে, মনে করো শর্টকাট বুঝে 10 সেকেন্ডে তার অর্ধদোলন দেওয়া উচিত 10টা স্বাভাবিকভাবে, কিন্তু সে যেহেতু স্লো হয়ে গেছে, আস্তে আস্তে দুলতেছে, একটু স্লোলি দুলতেছে, হয়তো সে 10 সেকেন্ডে 8টা অর্ধদোলন দিতেছে। তাহলে সে কি 10 - 2 মানে 8টা অর্ধদোলন দিতেছে কয় সেকেন্ডে? সেই 10 সেকেন্ড সময় লাগতেছে। এরকম ভাবে জিনিসটা কম্পেয়ার করছে। ওকে, তো এখান থেকে আমাদের যদি আমরা করি, এখান থেকে একটা অর্ধদোলন দেয় ঐকিক নিয়ম এত বাই এত, অতএব 2টা অর্ধদোলন দেয় এত। ভাই 2টা অর্ধদোলন কেন বের করলাম? কারণ 2টা অর্ধদোলনে একটা পূর্ণ দোলন হয়, যেটা কি আমাদের বলা হয় কি দোলনকাল বা পর্যায়কাল। আমাদের তো লাগবে পর্যায়কাল মূলত, তো এই জন্য আমাদের এটা করলাম। তাহলে পর্যায়কালে অ্যাট দ্য এন্ড যে সূত্র পেলাম সেটা হচ্ছে লাস্টের এই পার্টটা। তাইলে দোলক ঘড়ি দিনে n সেকেন্ড ধীরে চললে দোলনকাল হবে কি টি ইকুয়াল 2 × 86,400 ডিভাইডেড বাই 86,400 মাইনাস n। যদি দোলক ঘড়িটা ধীরে চলে মানে স্লো চলতেছে একটু, ঠিক আছে, এই জন্য দেখা যাবে তার একটু বেশি টাইম লাগবে। ওকে, এক্ষেত্রে দেখবা টি এর মানটা তুমি 2 সেকেন্ড থেকে বেশি পাবা, টি ইজ গ্রেটার দেন 2। এখন কথা হচ্ছে ভাই টি এর মান 2 থেকে কেন বেশি পাবো? টি এর মান 2 থেকে বেশি পাবো কারণ হচ্ছে আমার তো এটা স্লো দুলতেছে, আগের থেকে একটু স্লো হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি টি এর মানটা 2 থেকে বেশি পাবো। ওকে, এখন কথা হচ্ছে এটা তুমি একদিনে না বের করে 1 ঘন্টায় বের করবা, যে 1 ঘন্টায় কত মানে কতটুকু স্লো দুলতেছে। তাহলে 1 ঘন্টায় কি 3600 সেকেন্ড না? ওই যে 86,400 আছে না, এই জায়গাতে জাস্ট ভাই 3600 ইউজ করবা, আর কিছুই না।
ঠিক আছে, দ্যাটস ইট। 1 ঘন্টায় বললে ওই 86,400 জায়গায় 36 ইউজ করবা দুই জায়গাতেই। কথা হচ্ছে ভাই 1 ঘন্টা না বলো, আমার 1 মিনিটে বলো, তাহলে আবার তুমি নিজে বানাতে পারো। টি ইকুয়াল কি 2 গুণ 3600 জায়গায় 60 ইউজ করবা ডিভাইডেড বাই 60 মাইনাস এন, এটা ইউজ করে দিবা, দ্যাটস ইট। এটা হচ্ছে এন সেকেন্ড ধীরে চললে, বুঝলাম। এবার আসি ভাই, আমি এন সেকেন্ড আমি দ্রুত চলবো, এই এন সেকেন্ডে আমি দ্রুত চলবো, তাহলে আমার সূত্রটা কি হবে ভাই? কিছুই না, এটা আমি পরবর্তী স্লাইড ছিল হয়তো কোনো কারণে সামহাউ অ্যাড হয়নি, সো এটা যদি আমি একটু বলে দিই যে এইটা হচ্ছে আমাদের কি হবে ভাই, এইটা আমাদের যে এন দ্রুত চলে, তাহলে টি ইকুয়াল হবে আমাদের, টি ইকুয়াল কি হবে 2 গুণ একদিনের জন্য 86,400 ডিভাইডেড বাই 86,400 প্লাস এন, দ্যাটস ইট, জাস্ট প্লাস হবে। মানে দ্রুত হলে পজিটিভ হবে, আর স্লো হলে নেগেটিভ হবে। স্লো মানে জিনিসটা বুঝাইতেছে একটু নেগেটিভ, মাইনাস মাইনাস ভাইব। সো এন সেকেন্ড ধীরে চললে বা স্লো হলে তুমি এখানে এনটা বিয়োগ করবা, আর দ্রুত মানে একটা ফার্স্ট ভাইব বুঝাচ্ছে, তার মানে পজিটিভ, এরকম একটা ভাইব। সো এটার সাথে ম্যাচ করে তুমি মনে রাখতে পারো, তাহলে দ্রুত মানে একটা পজিটিভ ভাইব, দ্যাট মিনস পজিটিভ, এনটা যোগ হবে আর ওই ক্ষেত্রে এনটা বিয়োগ হবে। আর তুমি যদি ঘন্টা বলো, তাহলে ওই যে দিন বলে 86,000, একদিনে 86,400 সেকেন্ড, এই জন্য ঘন্টায় বলে এক ঘন্টায় 3600 সেকেন্ড, এই জন্য 36 ইউজ করবা। 1 মিনিট বলে 1 মিনিটে কত 60 সেকেন্ড, এটা এখন তোমাকে যদি 1 মাস বলে, সাপোজ এটা আসে না জেনারেলি, তারপরে বললে সেটাকে জাস্ট সেকেন্ডে কনভার্ট করবা, ওই একদিনে যত সেকেন্ড তার সাথে 30 গুণ দিয়ে দিবা, দ্যাটস ইট, আর কিছুই না। ঠিক আছে, তো এটা, তো এইভাবে আমরা কোন একটা দোলক ঘড়ি এন সেকেন্ড ধীরে বা দ্রুত চললে তার দোলনকাল কত হবে সেটা বের করতে পারবো। এখন এটা তো টি এর মান বের করছি, অনেক সময় দেখা যায় গাইডে কি করে টেস্ট পেপারে একবারে তার অনুপাত দিয়ে দেয়, মানে টি প্রাইম ডিভাইডেড বাই টি একবারে লিখে দেয়। বাট আমি বলবো তুমি এইভাবে লিখবা না, তুমি আগে এই যে এন সেকেন্ড ধীরে চলার জন্য তার টি প্রাইমের ভ্যালুটা, এটা যেটা আসবে সেটা তো টি প্রাইম, মানে আগের টিটাকে, আগের টি ইকুয়াল 2 সেকেন্ড, এটাকে যদি তুমি টি ধরো তাহলে এটা তো হবে টি প্রাইম। তো টি প্রাইমটা এভাবে আমার মতো সূত্র অ্যাপ্লাই করে বের করবা। দেন তুমি কি করবা, টি প্রাইমটাকে টি দেওয়া ভাগ করবা, দেন আলাদা ভাগ করবা। কিন্তু তারা কি করে এইভাবে একবার অনুপাত আকারে লিখে, একবার অনুপাত আকারে লিখলে কি হয় জিনিসটা দেখো, আমি যদি একটু লিখে দেখাই, ওই যে 2 গুণ 86,400 বা 3600 দিয়ে দেখাই, একটু শর্ট করে লিখি, 3600 মাইনাস এন ডিভাইডেড বাই কি, এই টি এর ভ্যালু কত 2 না, এই টু কাটা যায়, তখন সূত্রটা এরকম হয়ে যায় দেখতে, যে 3600 ডিভাইডেড বাই 3600 মাইনাস এন। তখন আমার দেখে মনে হয় যে আমার তো সূত্রে পড়ছিলাম 2 গুণ ছিল, তাই এখানে 2 গুণ নাই। ঠিক আছে, আমার স্টুডেন্টরা বলছিল এই জন্য মনে পড়লো দেখে বলে দিলাম। তো অ্যাকচুয়ালি এই জিনিসটা আমাদের হচ্ছে খেয়াল রাখতে হবে যে অ্যাকচুয়ালি এটা অনুপাত বের করছি, তো এইটার নিচে 2 দ্বারা এটা 2 ভাগ হয়ে গেছে, দ্যাটস ওয়াই এটা একবারে এরকম আসছে। তো আমি বলবো এরকম না করলেও চল, অ্যাকচুয়ালি তুমি আলাদাভাবে টি টাইমটা বের করো, দেন পরবর্তীতে মান পাওয়ার পরে ভাগ দাও। ঠিক আছে, এটা বা একসাথেও চাইলে করে ফেলতে পারো, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই। সো আমি যদি এট লাস্ট এই চ্যাপ্টার সম্পর্কে একটু ওভারঅল আইডিয়া আলোচনা করে দিই যে ভাই কোন কোন টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট বা কি সেটা। তো 1 নম্বরে ভাই এই যে দোলকের যে লাস্ট টপিকটা পড়াইলাম ভাই, এটা প্রায় মানে এন সেকেন্ড ধীরে বা দ্রুত চলবে, এক্ষেত্রে তোমার পর্যায়কাল কত আসবে সেটা আমাদের প্রায় প্রয়োজন হয়। এটা একটা 3 স্টার টপিক, এখান থেকে ভাই সিকুয়ের গ অথবা গহ যে কোনো কোয়েশনে আসতে পারে বা আসে। এরপরে আসে সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে সরল দোলকের ব্যবহার বা সেকেন্ড দোলক সরল দোলক ব্যবহার করে আমরা অভিকর্ষ ত্বরণ বের করতে পারি। দেন হচ্ছে কি আমাদের হচ্ছে উচ্চতা, পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারি, এটা খুবই ইম্পর্টেন্ট। পাহাড়ের উচ্চতা নির্ণয় করার এই সূত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা খুবই কাজে লাগবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের কি লাস্টেরটা তো বললাম ইম্পর্টেন্ট এটা। এবার এছাড়া হচ্ছে আমাদের কি করতে পারি, এছাড়া হচ্ছে আমাদের এই যে সেকেন্ড দোলকের যে কথাবার্তা, সেকেন্ড দোলকের কনসেপ্টটা, ওভারঅল কন্ডিশনটা কি, সেই সেকেন্ড দোলকে এখান থেকে আমাদের গহত কোয়েশ্চেন চলে আসে। সাপোজ তোমাকে মাঝে মধ্যে বলতে পারে যে কোন একটা দোলক দিছে, তোমাকে বলতেছে এটা সেকেন্ড দোলকে কনভার্ট করতে চাও, অথবা এটা সেকেন্ড দোলক হবে কিনা। তো সেকেন্ড দোলক হবে কিনা তোমাকে মনে করো আদার্স কোনো ডাটা দিয়ে দিছে, তাহলে তোমার কি বের করতে হবে ভাই, টি এর মান বের করতে হবে, বের করে দেখবে সেটা 2 সেকেন্ড কিনা। যদি 2 সেকেন্ড হয় তাহলে সেটা সেকেন্ড দোলক হবে, আর যদি 2 সেকেন্ড না হয় দোলনকাল টি এর মানটা, তাহলে সেটা সেকেন্ড দোলক না। দ্যাটস ইট, এভাবে আমরা ডিসিশন মূলক কোয়েশ্চেন আসতে পারে, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। বাকিগুলো এমসিকিউর জন্য ভাই, এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না, এগুলো এমসিকিউর জন্য করবো। তারপর হচ্ছে সরল দোলক, এগুলো বাকি সবই হচ্ছে স্প্রিং এর সংযোগ, এটা মাঝে মধ্যে গ নাম্বার আমাদের প্রয়োজন হয়। স্প্রিং সংযোগ করে আমরা একটা তুল্য স্প্রিং ধ্রুবক বের করতে পারি, এটা গ নাম্বারে মাঝে মধ্যে চলে আসে। এরপরে হচ্ছে তোমার স্প্রিং রিলেটেড যে বিষয়গুলো, স্প্রিং রিলেটেড বিষয়গুলো থেকেও মাঝে মধ্যে আমাদের প্রশ্ন আসে, যে এই সূত্রটা ব্যবহার করে, মানে স্প্রিংটাকে তুমি একটা নির্দিষ্ট পরিমাণ সংকুচিত বা প্রসারিত হয়েছে, তার ফলে তার দোলন কাল কত বা কি সেগুলো, ঠিক আছে, বা কতটুকু পরিমাণ প্রসারিত হয়েছে, এখান থেকে সাইড চেঞ্জ করে কিন্তু তুমি ভাই ই এর মান বা এক্স এর মান যেটাই বলো বের করতে পারো, কিন্তু এটাও বের করার প্রয়োজন হতে পারে। ঠিক আছে, এই গ্রাফগুলো বোঝাটা ইম্পর্টেন্ট, বিশেষ করে এই টাইপের গ্রাফগুলো একটু দেখবা তুমি আসতে। ঠিক আছে, এরকম। এরপরে হচ্ছে এই যে টোটাল শক্তি এনার্জি হচ্ছে কত, হাফ অফ কে স্কয়ার। এভাবে তোমার বিভব শক্তি গতিশক্তি প্রয়োজন হবে। সো মনে রাখবা এই সূত্রগুলো, যে আমাদের গতিশক্তির সূত্র ছিল এটা, এটা একটু বেশি ভালোভাবে মনে রাখবা, গতিশক্তির সূত্রটা। তারপর হচ্ছে বিভব শক্তির সূত্রটা, এটা হচ্ছে মোট শক্তির সূত্র, এটা মনে রাখবা, এটা ইম্পর্টেন্ট। আর
বিভব শক্তি সূত্র হাফ অফ কে এক্স স্কয়ার, এটা মনে রাখবা। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের এগুলো হালকা হালকা মনে রাখলেই হবে। ত্বরণের সূত্রটা মনে রাখবা, তারপর বেগের সূত্রটা মনে রাখবা, বেগের যে মেইন সূত্র সেখান থেকে আমাদের সর্বোচ্চ বেগ কিভাবে আসে, বাকি এগুলো আমাদের এমসিকিউতে বা শর্ট কোয়েশ্চেন বলতে তোমার গ নাম্বারও চলে আসে মাঝে মধ্যে। ঠিক আছে, গ নাম্বারে তো আমরা জানি এক সূত্রে অ্যাপ্লাই এরকম ছোট ছোট ম্যাথ আসে, আর এটা এমসিকিউর জন্য আগেই বলে দিলাম। তো এই ছিল আর কি। সো আজকের জন্য এতটুকুই। তোমরা নেক্সট কোন টপিকে ভিডিও চাও সেটা চাইলে কমেন্টে জানাতে পারো, আর দেখি আমি চ্যাপ্টার নোটটা ট্রাই করবো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।